আসসালামু আলাইকুম এবং আজকে যারা উপস্থিত আছেন সবাইকে অনেক ধন্যবাদ আজকের এই ওয়েবিনার সেশনে জয়েন করার জন্য। শুভ সন্ধ্যা সবাইকে। আজকে আমরা বিইএ ওয়ার্ল্ডের ওয়েবিনার সেশন নাম্বার 62 শুরু করতে যাচ্ছি। আমাদের আজকের টপিক সাস্টেনেবল ওয়াটার ম্যানেজমেন্ট ইন বিল্ডিং ডিজাইন, কনস্ট্রাকশন অ্যান্ড অপারেশনস। আমি বিশ্বাস করি আজকে যারা উপস্থিত আছেন তারা এই ওয়েবিনারের মাধ্যমে অবশ্যই উপকৃত হবেন। এখানে অনেক ভালো কিছু ইনফরমেশন আছে, টেকনিক্যাল ইনফরমেশন, যেগুলো আমাদের ভবিষ্যতে হয়তো আমাদের এই ডেভেলপমেন্টে অবশ্যই অনেক কাজে আসবে। তো অনেক ধন্যবাদ। প্রথমে আমাদের স্পিকার ইঞ্জিনিয়ার রেজাউর রহমান সম্পর্কে একটু ইন্ট্রোডাকশন দিই। উনি বেসিক্যালি বুয়েট থেকে 1997-এ গ্র্যাজুয়েটেড ইন সিভিল ইঞ্জিনিয়ারিং। তারপর তিনি বাংলাদেশে অনেকগুলা কোম্পানিতে কাজ করছেন, তার মধ্যে গ্র্যান্ড জিওফিজিক্যাল নামে একটা অস্ট্রেলিয়ান একটা কোম্পানি, তারপর ডেল্টা ব্র্যাক এবং বেশ কিছু এলজিইডি প্রজেক্টে কাজ করছেন উনি। পরবর্তীতে 2008 সালে উনি কাতারে আসেন, তারপর ইউএইতে আসেন। তো ইউএইতে অনেকগুলা বেশ লিডিং কোম্পানিগুলোতে কাজ করছেন উনি, যেমন এইকম, দারুল হান্দাসা কনসালটেন্টস, অ্যারাবটেক কনস্ট্রাকশন, আলপাইন বো ডয়েচল্যান্ড এবং আল জাবের। উনি যেসব প্রজেক্টগুলো কাজ করছেন তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে এরকম এক্সপো 22 দুবাই, আলাইন হসপিটাল ইন আলাইন, পার্ল কাতার ইন কাতার, দুবাই ওয়াটারফ্রন্ট, পাম জেউলালি। তারপর উনি লিড অডিট সার্টিফিকেশন ওনার, মানে কোয়ালিটি ম্যানেজমেন্ট সিস্টেম ISO 9001, আবার এনভায়রনমেন্টাল ম্যানেজমেন্ট সিস্টেম ISO 14001, occupational health and safety management system ISO 45001। এছাড়াও উনি পার্ল কোয়ালিফাইড একজন প্রফেশনাল আন্ডার এস্তিদামা, যেটা ইউএই সাস্টেনেবিলিটি প্রোগ্রাম। জুন 11, 2023-তে রেজাউর ভাই উনি বিইএ ওয়ার্ল্ড শুরু করেন। বিইএ ওয়ার্ল্ড হচ্ছে বেসিক্যালি একটা নন প্রফিট প্রফেশনাল প্ল্যাটফর্ম, যেখানে আমাদের বাংলাদেশি ইঞ্জিনিয়ার্স এবং আর্কিটেক্টস এর মেম্বার এখন বর্তমানে অনেক। আমরা চেষ্টা করছি এটার প্রসারটা আরো দ্রুত আগানোর জন্য। আমরা চেষ্টা করছি একটা ফেয়ার এবং একটা কোলাবোরেটিভ একটা এনভায়রনমেন্ট তৈরি করার জন্য, প্রফেশনাল যারা ইঞ্জিনিয়ার্স আছেন তাদের জন্য এবং আর্কিটেক্টস আছেন তাদের জন্য। বর্তমানে আমাদের রেজাউল ভাই একজন সিনিয়র কিউসি ইঞ্জিনিয়ার হিসেবে দারুল হান্দাসা কনসালটেন্সি আছেন। আমার মনে হয় ইন্ট্রোডাকশন আমরা এতটুকুতে রাখি, আমাদের সময় খুব কম। রেজাউল ভাইয়ের আজকের ওয়েবিনার সেশনটা অনেক বড় এবং অনেকগুলো ইনফরমেশন আছে। তো অনেক ধন্যবাদ আপনারা আজকে এই অংশগ্রহণ করার জন্য। আমি এখন রেজাউল ভাইকে বলবো আপনি আপনার সেশনটা শুরু করার জন্য। আচ্ছা, অনেক ধন্যবাদ ইঞ্জিনিয়ার ইস্কান্দার ভাই আপনার সুন্দর উপস্থাপনার জন্য। এবং আপনি সংক্ষেপে যে বলছেন যে আজকে যে টপিকটা সেটা হচ্ছে সাস্টেনেবল ওয়াটার ম্যানেজমেন্ট ইন বিল্ডিং ডিজাইন, কনস্ট্রাকশন এন্ড অপারেশন। এবং আজকে যারা উপস্থিত আছেন তাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ। আজকে যে টপিকটা এটা আমি একটু বলতে চাই যে সাস্টেনেবল ওয়াটার ম্যানেজমেন্ট আমাদের এটা হচ্ছে যে আমাদের যারা এখানে আছে, যারা যে কোনো কোম্পানিতে বা প্রজেক্টে লিড পজিশনে যেতে চাই, অথবা আপনারা যারা ম্যানেজার হতে ইচ্ছুক, তাদের কিন্তু অবশ্যই হেলথ, সেফটি, কোয়ালিটি, মানে আপনারা যে ডিসিপ্লিনে আছে, সিভিল ইঞ্জিনিয়ারিং হোক, মেকানিক্যাল ইঞ্জিনিয়ার হোক বা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার হোক, সেই টেকনিক্যাল ডিপার্টমেন্টের বাইরেও আমাদের সাস্টেনেবিলিটি, এনভায়রনমেন্টাল, হেলথ, সেফটি, কোয়ালিটি এবং এখন যেটা আসছে এআই, এগুলি কিন্তু আমাদের অবশ্যই একটা নলেজ থাকতে হবে, এডুকেট নলেজ থাকতে হবে। তা না হলে কিন্তু আমরা টপ পজিশনে বা ম্যানেজার পজিশনে যেতে আমাদের খুব ইজি হবে জানলে, তা না হলে আমরা স্ট্রাগল করবো। আর আমরা জানি যে এখানে অনেক সিনিয়র ইঞ্জিনিয়ার আছে, তাদের অবশ্যই অলরেডি সাস্টেনেবল ওয়াটার ম্যানেজমেন্ট সম্পর্কে আইডিয়া আছে। তো আপনারা যারা অলরেডি জানেন তারা আমাদের কোশ্চেন এন্ড অ্যান্সার সেশনে তারা আপনাদের মতামত রাখতে পারেন বা ওখানে ডিসকাস করতে পারি। আর আমরা আজকে যারা জানবো সাস্টেনেবল ওয়াটার ম্যানেজমেন্ট সম্পর্কে, তারা আমরা যে স্লাইডে আমি যাব, এখানে প্রায় 41 স্লাইড আছে, যে স্লাইডে যাব সেই স্লাইডে আপনারা খুব প্রিসাইজলি প্রশ্ন করবেন, আমি সেটা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আর প্রশ্ন যদি একটু বড় হয় তাহলে আমরা কোশ্চেন
অ্যান্ড অ্যান্সার সেশনে যাব। তো আমার ইস্কান্দার ভাই যেটা বললো যে আমি দায়াল হান্ডার কনসালটেন্টে আছি সিনিয়র কিউএস ইঞ্জিনিয়ার হিসেবে, এবং পার্ট অফ দিস ওয়ান আমি সাস্টেনেবিলিটি ডিপার্টমেন্ট আমি দেখি, এবং আমি পার্ল কোয়ালিফাইড প্রফেশনাল ফর বোথ বিল্ডিং অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার। সো আমি এখন শুরু করছি মূল ইয়াতে সাস্টেনেবিলিটির যে কনসেপ্টটা বা এটার যে যেটা আমরা অ্যাপ্লিকেবিলিটি, আপনারা জানেন যে লিড ইঞ্জিনিয়ারিং, আমরা বেশিরভাগ আসলে আমরা লিড ইঞ্জিনিয়ারিং সম্পর্কে জানি। আমি যদি রাইটে যাই, সাস্টেনেবিলিটি দুইটা আছে, ইস্তেদামাটা হচ্ছে আবুধাবিতে, আর লিডটা হচ্ছে দুবাই এবং ইন্টারন্যাশনালি বেশিরভাগ কান্ট্রিতে লিড, আমার ধারণা যে 185 কান্ট্রিতে সেটা লিড চলে। তা লিডটা হচ্ছে লিডারশিপ ইন ইঞ্জিনিয়ারিং অ্যান্ড এনভায়রনমেন্টাল ডিজাইন। এটা হচ্ছে ডেভেলপড বাই ইউএস গ্রিন বিল্ডিং কাউন্সিল, সেটা দুবাই এবং অন্য এমিরেটে হয়। সেটা সেই আপনারা যদি নিচে দেখেন যে এটার যে সার্টিফিকেশন যে ক্রাইটেরিয়া, যে কোনো নতুন প্রজেক্ট যখন হয় তারা যখন ইয়ে করে কনস্ট্রাকশন কাজ করে বা অপারেশনে কাজ করে, সেই তাদের পারফরমেন্স অনুযায়ী তাদের সার্টিফিকেশন দেওয়া হয়। আপনি যদি নিচে দেখেন যে বিভিন্ন 4টা ক্রাইটেরিয়া আছে, একটা হচ্ছে লিড সার্টিফাইড, একটা হচ্ছে লিড সিলভার, গোল্ড অ্যান্ড প্লাটিনাম, এই রেটিং এ। আর সাস্টেনেবিলিটির যে আইডিয়াটা সেটা তারা আপনি নিচে যদি আমরা দেখি যে সাস্টেনেবিলিটিটা হচ্ছে বেসিক্যালি যে প্রজেক্ট করব সেটার আমরা এনভায়রনমেন্টাল, সোশ্যাল অ্যান্ড ইকোনমিক, এই তিনটা অ্যাসপেক্টটা আমরা ইন্টিগ্রেশন করে ওই প্রজেক্ট যে বিবেচনা করতে হবে, তাহলে আমরা এটা বলবো যে সাস্টেনেবল প্রজেক্ট। আচ্ছা, আমরা এখন যদি লেফটে আসি, লিড যেটা বলতেছে দুবাই বা বেশিরভাগ কান্ট্রিতে যেটা লিড বলতেছে, আবুধাবি করেছে কি, আবুধাবি লোকাল এনভায়রনমেন্টের বা লোকাল কালচারের পার্সপেক্টিভে তারা একটু মডিফাই করছে, সেটা তারা নাম দিচ্ছে ইস্তেদামা। এটা শুধুমাত্র আবুধাবিতে হয়, বাট ইট ইজ অলমোস্ট সেম। আপনি যদি নিচে দেখেন যে ইস্তেদামা যেটা বলতেছে যে এখানে 4টা পিলার, যেটা আমরা আগে রাইট সাইডে দেখছি যে 3টা, আসলে এনভায়রনমেন্টাল, সোশ্যাল অ্যান্ড ইকোনমিক। এখানে আবুধাবিতে ইস্তেদামা সেটা এনভায়রনমেন্টাল, ইকোনমিক এবং সোশ্যালের সাথে কালচারটা অ্যাড করছে, প্লাস এখানে সোশ্যাল এবং এনভায়রনমেন্টাল লোকাল কিছু ইনপুট দিয়েছে, যেটা তারা ইস্তেদামা বলতেছে। তো ইস্তেদামাটা হচ্ছে 4টা পিলারের উপর, এনভায়রনমেন্টাল, ইকোনমিক, কালচার অ্যান্ড সোশ্যাল। এবং এটার যে রেটিং ক্রাইটেরিয়া, যে লিড দেখলাম যে লিড সিলভার, লিড গোল্ড, লিড প্লাটিনাম, আর লেফট সাইড যদি দেখেন যে এখানে ইস্তেদামার ক্রাইটেরিয়া হচ্ছে 5টা, ওরা এটা বলে পার্ল 1, পার্ল 2, পার্ল 3, পার্ল 4, পার্ল 5। এখানে বেশ কিছু পার্ল 5 প্রজেক্ট আছে। ওয়ান অফ দ্য হচ্ছে মাজদা, সেটা আপনারা অনেকে জানেন, সিমেন্স বিল্ডিং এবং বিভিন্ন বিল্ডিং আছে, প্রজেক্ট আছে, যেটা হাইস্ট পার রেটিং হচ্ছে যে পার্ল 5। তো আমি এখন এটা হচ্ছে ইন্ট্রোডাক্টরি, যে হোয়াট অ্যাবাউট সাস্টেনেবিলিটি। আমি এখন নেক্সট ইয়াতে যাচ্ছি, যে আমরা আচ্ছা, আমাদের একটু নয়েজ আসছে, মানে আমরা সবাই মিউট করি, শুধুমাত্র যে প্রশ্ন করবে সে যাতে আনমিউট করে প্রশ্ন করে। সাউন্ড আসছে, আমরা একটু মিউট করি। সালাম ভাই, আপনি কাইন্ডলি একটু মিউট করবেন আপনার। আব্দুল সালাম ভাই, জি জি, অনেক ধন্যবাদ। আচ্ছা আচ্ছা, আমি আবার যাচ্ছি ইয়াতে। আচ্ছা, এখন যে সাস্টেনেবিলিটিটা আসলে 3টা ইমপ্লিমেন্টেশনের রোডম্যাপ যদি আমরা দেখি, যে এটা 3টা ফেজে এটা করা হয়। ফার্স্ট আমরা ডিজাইন ফেজে আমরা করে ফেলতে হবে যে এটা আমাদের যে ইস্তেদামা, আমি যেহেতু আবুধাবি প্রজেক্টে আছি এবং আমি হচ্ছে ইস্তেদামা সার্টিফাইড সাস্টেনেবিলিটি ইঞ্জিনিয়ার, অথবা এখানে বলে যে পার্ল কোয়ালিফাইড প্রফেশনাল, নামটা বলে পার্ল কোয়ালিফাইড প্রফেশনাল। সেটা আমি ইস্তেদামা বা আবুধাবি বেসড ডিসকাশনটাই করব। তো এটা অলমোস্ট সেম। তো এটা থেকে আমরা একটা কনসেপ্ট পাবো সাস্টেনেবিলিটি সম্পর্কে বা রিকোয়ারমেন্ট সম্পর্কে। এইখানে আমরা যেটা করি যে 3টা ফেজে সাস্টেনেবিলিটি ইমপ্লিমেন্ট করতে হয়। ফার্স্টে ডিজাইন, আপনারা যদি 1 নম্বর দেখেন ডিজাইন ফেজ, যে আমরা সাস্টেনেবিলিটি যে রিকোয়ারমেন্ট বা ক্রাইটেরিয়া গুলি আমরা সেট করব,
এবং আমরা আপনারা আগে দেখছেন যে সাস্টেনেবিলিটি হচ্ছে 5টা ইয়ে সার্টিফিকেশন। পার্ট 1 আমি আবার আগে যাই, পার্ট 1, পার্ট 2, পার্ট 3, পার্ট 4, পার্ট 5। সো ডিজাইন স্টেজে আমাদের টার্গেট সেট করে ফেলতে হবে যে আমরা পার্ট 1 অ্যাচিভ করব নাকি পার্ট 2 অ্যাচিভ করব নাকি পার্ট 5 অ্যাচিভ করব, এটা আমরা ডিজাইন স্টেজে করে ফেলতে হবে। তো তারপরে ডিজাইন যখন হয়ে যাবে তখন আমরা কনস্ট্রাকশনে যাব। কনস্ট্রাকশন শেষ হওয়ার পরে যখন অকুপেন্ট বা আমরা যখন থাকা শুরু করবো ওই প্রজেক্টে বা ওই বিল্ডিং এ যখন থাকা শুরু করব, ওই অপারেশন ফেজেও আমাদের এই সাস্টেনেবিলিটিটা এনশিওর করতে হবে। 1 2 3 4 5 এই ক্যাটাগরির মাধ্যমে যে সাস্টেনেবিলিটির যে একটা স্ট্যান্ডার্ড ওইটা আমরা মেনটেন করতে পারবো বেসড অন ক্রাইটেরিয়া। আচ্ছা, আমি সাস্টেনেবিলিটি ক্রাইটেরিয়া বা রিকোয়ারমেন্টে যাওয়ার আগে আমি ফার্স্টে ফোকাস করব যে এরিয়াস অফ কনসার্ন। আজকে যেহেতু সাস্টেনেবল ওয়াটার ম্যানেজমেন্ট, এই যে ওয়াটারের কনসার্ন বলি সেটা আমি একটা ফোকাস করব। বেসিক্যালি এটা একটা ওয়াইড টপিক, এটা 2 থেকে 3টা সেশন নেওয়া উচিত আসলে। তো আমি চেষ্টা করব একটা সেশন নিয়ে যাতে এটা এবং যাতে সবাই আমরা একটা মোটামুটি অ্যাওয়ারনেস হতে পারি। আচ্ছা, ফার্স্টে ক্লাইমেট সায়েন্স। আপনারা যদি দেখেন যে এটা হচ্ছে স্যাঙ্কি ড্রাগন বলে, তো লেফট সাইডে যেটা আছে, আমরা যদি নিচে আসি এটা হচ্ছে ল্যান্ড। আপনারা কি সবাই দেখতে পাচ্ছেন? জি দেখা যাচ্ছে ভাই। জি দেখা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, একদম নিচে যে রেক্টেঙ্গুলার এখানে লেখা আছে ল্যান্ড এবং সেখানে কিছু কোয়ান্টিটি আছে। আমরা কোয়ান্টিটি ফোকাস করলাম না, ফার্স্টে আমরা কনসেপ্ট আমরা ইয়ে থেকে নিই। এখন ল্যান্ডের থেকে যে একটা এখানে বলতেছে যে রিভারের মাধ্যমে পানিটা মানে ন্যাচারাল যে ওয়াটারটা সেটাতে সিতে যায় এবং কত কোয়ান্টিটি যে এটা আছে সিতে যাচ্ছে। আর সি থেকে সমুদ্র থেকে ইভাপোরেশনের মাধ্যমে একটা কোয়ান্টিটি ও অ্যাটমসফিয়ারে চলে যাচ্ছে, আবার অ্যাটমসফিয়ার থেকে প্রিসিপিটেশন বা রেইনফলের মাধ্যমে নিচে আসতেছে। এটা কোয়ান্টিটি দেওয়া আছে কিন্তু কোনটা বেশি কম আছে। আবার অ্যাটমসফিয়ার হচ্ছে উইন্ড স্পিডের সাথে সাথে এটা আবার ল্যান্ডের উপরে চলে আসতেছে। ল্যান্ডে উপর চলে আসার পরে আবার এটা বৃষ্টির মাধ্যমে আবার ল্যান্ডে পড়তেছে। আবার ল্যান্ড থেকে যে রিভার আছে বা বিভিন্ন ইয়ে আছে ন্যাচারাল ওয়াটার রিসোর্স আছে সেখান থেকে ইভাপোরেশনের মাধ্যমে উপরে যাচ্ছে, আবার অ্যাটমসফিয়ারে যাচ্ছে। এই যে একটা সাইক্লিক অর্ডার, সেটা একটা আমাদের ওয়ার্ল্ডটা একটা স্টেডি কন্ডিশনে চলে আসছে। সেখানে ল্যান্ড থেকে সিতে যাচ্ছে, সিতে অ্যাটমসফিয়ার যাচ্ছে, আবার অ্যাটমসফিয়ার থেকে ল্যান্ডে আসতেছে। আচ্ছা, এখন আমরা রাইটে একটু যাই। রাইটে দেখি যেটা দেখা যাচ্ছে যে এটা হিট, মানে আমাদের সানলাইট থেকে যে হিট আসতেছে সেটা দেখাচ্ছে। আপনারা যদি মাঝখানে ডাউন অ্যারোটা দেখেন, এটা সানলাইট থেকে আমাদের গ্রাউন্ডে হিটটা অ্যাবজর্ব করতেছে। আচ্ছা, হিট অ্যাবজর্ব করার পরে আপনারা রাইট দেখেন যে আবার হিটটা কিন্তু ছেড়ে দিচ্ছে, এমিট করতেছে। এমিট করার পরে আপনারা দেখেন যে কিছু অংশ অ্যাটমসফিয়ার পাস করে চলে গেছে উপরে, আবার কিছু কিন্তু লেফটে যাচ্ছে। এই যে লেফটে যাচ্ছে বা উপরে যেতে পারছে না, এই কারণটা হচ্ছে গ্রিন হাউস গ্যাস। আমাদের অ্যাটমসফিয়ারে কিন্তু গ্রিন হাউস গ্যাস আছে, সেই গ্যাসের জন্য সব হিট অ্যাটমসফিয়ার পাস করে যেতে পারে না, এটা পৃথিবীতে থেকে যায়। এই থেকে যাওয়ার জন্য কিন্তু আমরা একটু ওয়ার্ম ফিল করি এবং আমাদের এনভায়রনমেন্টটা হচ্ছে আমাদের লিভেবল হয়েছে। এখন হচ্ছে যে এটা মানে অনেক বছর পর এটা হতে হতে আমাদের একটা স্টেডি কন্ডিশনে আসছে। তো এখন যেটাকে বলা হয় গ্লোবাল মিন সারফেস টেম্পারেচার, আপনি নিচে দেখতে পাচ্ছেন যে গ্লোবাল মিন সারফেস টেম্পারেচার, এটা হচ্ছে যে আইস, ল্যান্ড এবং ওয়াটারের একটা অ্যাভারেজ টেম্পারেচার ধরে গত 20 বছরে ক্যালকুলেশন করে, এই ক্যালকুলেশনটা হচ্ছে এখন বর্তমানে 15 ডিগ্রি সেন্টিগ্রেড। এই সেন্টিগ্রেডে হচ্ছে আমাদের যে হিউম্যান বিং প্লাস অন্য এনিম্যাল প্ল্যান্ট সবগুলির জন্য এটা লিভেবল একটা স্টেডি কন্ডিশনে আসছে। এটা এখন এটার থেকে যদি একটু কম বা বেশি হয় তাহলে কিন্তু অনেক প্রাণী এক্সিস্ট করতে পারবে না, অনেক প্ল্যান্ট এক্সিস্ট করতে পারবে না,
টেম্পারেচার যদি কিছু বেড়ে যায়, এই জন্যই কনসার্ন। এখন গ্রিন হাউস গ্যাসটা সম্পর্কে আমি একটু পরে আসতেছি, এরপরে পৃষ্ঠা আমি আসতেছি, তার একটু ক্লিয়ার হবে। এটা হচ্ছে গ্রিন হাউস গ্যাসের এফেক্টটা। আপনি যদি ইয়েটা দেখেন যে সানলাইট থেকে, সানলাইটটা গ্রাউন্ডে আসতেছে, এই যে ব্লু কালারটা আসতেছে, এটা গ্রাউন্ডে আসার পরে আবার বেশ কিছু লাইট বা হিট কিন্তু অ্যাটমসফিয়ার, দেখেন এটা লেয়ারটা হচ্ছে অ্যাটমসফিয়ার লেয়ার ক্রস করে চলে যাচ্ছে। কিছু অংশ কিন্তু আবার অ্যাটমসফিয়ার ক্রস করে যেতে পারছে না, সেটা আবার গ্রাউন্ডে ফিরে আসতেছে। ঠিক আছে, এই যে গ্রিন হাউস গ্যাসের জন্যই এটা হচ্ছে। গ্রিন হাউস গ্যাসটা যদি বেড়ে যায় তাহলে কিন্তু এই স্টেডি সিচুয়েশনটা থাকবে না, তখন কিন্তু অনেক প্রাণী, যেটা একটু আগে বললাম, অনেক প্ল্যান্ট, অনেক কিছু এটা, এবং ওয়াটার লেভেলটা বেড়ে যাবে। তখন কিন্তু এটা এখন যেমন আমরা খুব ফ্যান্টাস্টিক ওয়েতে ওয়েদার এনজয় করতেছি, এটা কিন্তু থাকবে না যদি গ্রিন হাউস গ্যাসটা। এটাই আছে আমরা ক্লাইমেট ইয়ে করি যে সেটা অন্যতম হচ্ছে যে গ্রিন হাউস গ্যাসটা বেড়ে গেল প্রবলেম, কমে গেল প্রবলেম। তো এই জন্য আমি বলতেছি যে আজকের টপিকটা শুধুমাত্র ক্যারিয়ার গ্রোথের জন্য না, এই টপিকটা সাস্টেনেবল টপিকটা হচ্ছে হিউম্যান এক্সিস্টেন্সের জন্য, অথবা আমাদের যে আর্থ এটার এক্সিস্টেন্সের জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক, নট অনলি একাডেমিক। এটা আমরা আজকের যে ইয়েটা আছে এটা আমরা সবাই করবো যে আপনারা আপনারা ইমপ্লিমেন্টেশন করবেন, এবং এটা সম্ভব আমরা যে বাসায় থাকি, আমাদের নিজের বাড়ি যদি থাকে সেখানেও এটা আজকের যে টপিক যে ওয়াটার ম্যানেজমেন্ট, এটা অনেকটা অ্যাপ্লাই করা সম্ভব, যাতে আমরা কিছুটা হলেও ক্লাইমেট যে কন্ট্রিবিউট করতে পারি, এবং আমরা যাতে আমরা যেটা প্রেডিক্ট করা হচ্ছে যে গ্রিন হাউস গ্যাস বেড়ে যাবে এবং টেম্পারেচার বেড়ে যাবে এবং ওয়াটার লিভেবল হবে না, সেই পর্যায়ে যাতে আমরা যে প্রোটেক্ট করতে পারি, আমরা যাতে সবাইকে প্রিভেন্ট করতে পারি এই ডেঞ্জার থেকে। আচ্ছা, এখন গ্রিন হাউস গ্যাস, আমি কিছু মেজর গ্রিন হাউস গ্যাসের কথা আমি এখানে বলতেছি। এখানে এক নম্বর হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। মানে আমরা যে গ্রিন হাউসের কথা বলি যে এটা 76% হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, এবং এই কার্বন ডাইঅক্সাইডটা আসেই হচ্ছে যে বার্নিং ফসিল ফুয়েল, তারপর যে ইয়েটা হয় আমাদের যে গাছ কাটি, এই যে গাছ কাটার যে বাংলাদেশে স্পেশালি গাছ কাটার যে একটা অনেক সময় দেখা যায় গাছ কাটা হয়, তো এইখান থেকে কার্বন এমিশন হয়। আমরা যে বার্ন করি কাঠ পুরাই বিভিন্ন সিমেন্ট ফ্যাক্টরি বা যে ইয়েতে ইন্ডাস্ট্রিতে, সেখান থেকে কিন্তু কার্বন ডাইঅক্সাইড আমরা এমিট করতেছি, এবং এটা গ্রিন হাউসের কোয়ান্টিটিটা বেড়ে যাচ্ছে। আচ্ছা, সেকেন্ড হচ্ছে যে মিথেন এটা অ্যাটমসফিয়ারে খুব কম সময়ের জন্য থাকে, বাট এটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড থেকে 25 টাইমস মোর ইফেক্টিভ বলা হচ্ছে, এবং এইটার সোর্স হচ্ছে এগ্রিকালচারাল ফসিল ফুয়েল অ্যান্ড অর্গানিক ওয়েস্ট। আমরা যে খাওয়া দাওয়া করি, এই যে ফেলে দেই, সেখান থেকে এই মিথেনটা প্রডিউস হয়। আচ্ছা, থার্ড নম্বরে আসি যে নিউট্রাস অক্সাইড। এটাও হচ্ছে এটা খুবই ইম্প্যাক্ট করে, এটা হচ্ছে 300 টাইমস মোর পটেন্ট দেন কার্বন ডাইঅক্সাইড। আমরা 300 গুণ বেশি এটা এফেক্ট করে, যদি এটা কোয়ান্টিটি খুব কম। সো এটার সোর্স হচ্ছে এগ্রিকালচার এবং ইন্ডাস্ট্রিয়াল অ্যাক্টিভিটিস। আচ্ছা, লাস্টে এই চারটাই না, কিন্তু আরো অনেক আছে, আমি মেজর এই চারটা আমি বলে রাখলাম। তো একটা লম্বা লিস্ট আছে, আপনারা সবাই দেখে নেবেন যে এটার প্রোডাকশনটা কি, আর আমরা চেষ্টা করব যে এটা টু প্রডিউস অ্যাজ মিনিমাম অ্যাজ পসিবল। আচ্ছা, তারপরে এটাতে ক্লাইমেট সায়েন্স এখানে আছে, আপনারা দেখেন যে একটু আগে বললাম যে আমাদের যে গ্রাউন্ড টেম্পারেচার, মেইন সারফেস টেম্পারেচার যেটা বলে, এখন এটা 15%, এটা স্টেডি স্টেটে আছে, যেটা লিভেবল কন্ডিশন আছে। এটা কিন্তু খুব দ্রুত এটা উপরের দিকে ওঠার একটা প্রেডিকশন করা হচ্ছে, যেটা আপনার লেফট সাইডে যে গ্রাফে দেখতেছেন। আচ্ছা আচ্ছা, আর রাইট সাইডের উপরে যেটা আছে সেটা হচ্ছে যে এখানে কম্পারিজনটা করা হচ্ছে 1961 সাল থেকে
আজ পর্যন্ত এটা একটা ইয়ে করা হয়েছে যে আপনারা দেখতে পাচ্ছেন যে জাস্ট 1990 সালের পর থেকে ভার্টিক্যালি আপওয়ার্ড হচ্ছে কিন্তু তারপর আমাদের সিটি কন্ডিশন যেটা এটা কিন্তু থাকছে না, এটা উপরে যাচ্ছে। নিচে যে দেখেন নিচের এটা হচ্ছে যে এমিশন অফ কার্বন ডাইঅক্সাইড। তো এটাও দেখেন যে এটা 1900 সালে, এটা 1990 সালের দিকে এটা, এবং তারপরেই যেহেতু ইন্ডাস্ট্রিয়ালাইজেশন বেশি বেড়ে গেছে, সব জায়গায় ইন্ডাস্ট্রি হচ্ছে, তো কার্বন এমিশন বাড়তেছে, কার্বন এমিশনটা খুব অ্যাব্রাপ্টলি ভার্টিক্যালি এটা আপওয়ার্ড হচ্ছে। তো এটাই আমাদের কনসার্ন হচ্ছে যে গ্রিন হাউস কার্বন ডাইঅক্সাইড বাড়তেছে, তার মানে হচ্ছে গ্রিন হাউস গ্যাস বাড়তেছে। গ্রিন হাউস গ্যাস যত বাড়বে তত হিট অ্যাবজর্ব করবে বেশি, পৃথিবীর টেম্পারেচারটা বাড়বে এবং একটা কন্ডিশন আমরা রাখতে পারবো না। আচ্ছা, এখন আসি যে কেন আমরা আজকের যে টপিকটা ওয়াটার সাস্টেনেবল ওয়াটার ম্যানেজমেন্ট, আমরা কেন ওয়াটার কনজাম্পশন কমাতে চাই এটা আমরা একটু দেখি। লেফট সাইডে দেখেন যে এটা এনার্জি ডিমান্ড। আমরা যে ওয়াটার ট্রিটমেন্ট করি সেটা জন্য পাম্পিং লাগে, ট্রিটমেন্ট করতে হয়, তারপর এটা হিটিং অপারেট করতে হয়। এই যে অপারেশনের জন্য আমাদের এনার্জি লাগে, তার এনার্জির সাথে আমরা কার্বন ডাইঅক্সাইড এমিশন হয়। লেফট সাইডে দেখেন এটা বলা আছে কার্বন এমিশন, এনার্জি কনজাম্পশন রিলিজেস কার্বন ডাইঅক্সাইড, যেটা গ্রিন হাউস গ্যাসের 6% কন্ট্রিবিউটর কার্বন ডাইঅক্সাইড। যে কোনো এনার্জি কনজাম্পশন বা এনার্জি জেনারেশন কার্বন ডাইঅক্সাইড প্রডিউস করে এবং সেটা গ্রিন হাউস যে কোয়ান্টিটিটা বাড়িয়ে দেয়। লেফট সাইডে নিচে আসি যেটা ক্লাইমেট ইম্প্যাক্ট। ওয়াটার যে আমরা যত ওয়াটার বেশি ন্যাচারাল রিসোর্স থেকে উইথড্র করব, সেখানে গ্রাউন্ড ওয়াটারের কোয়ান্টিটি কমে যাবে। তারপরে এটা ইকোসিস্টেমকে ডেস্ট্রয় করবে। অনেক জায়গায় খরা হয়, যেমন ইউকে প্রচুর ডেজার্ট, এবং এটা আরো ডেজার্ট হচ্ছে। এরকম আর্টিফিশিয়ালি অনেক প্ল্যান্টেশন হচ্ছে, বাট ন্যাচারালি এটা আরো এই দিকে যাচ্ছে। এটা ডাইভার্সিটি এবং ইকোসিস্টেমটাকে ড্যামেজ করতেছে। রাইট সাইডের নিচে দেখেন এটা গ্লোবাল ওয়ার্মিং। তাই আগে বললাম যে গ্রিন হাউস গ্যাস যদি বাড়ে, অটোমেটিক্যালি গ্লোবাল ওয়ার্মিংটা বেড়ে যাবে, যেটা আমাদের কনসার্ন। এখন আমরা দেখতে পাচ্ছি যে গ্লোবাল ফ্রেশ ওয়াটার অ্যাভেলেবিলিটি। আমরা যদি দেখি যে ফ্রেশ ওয়াটার, আমরা যেটা হাউস হোল্ড ড্রিঙ্কিং ওয়াটার, রেজা ভাই, হ্যালো রেজা ভাই, আপনার প্রেজেন্টেশন শোনা যাচ্ছে না। রেজা ভাই মনে হয় ডিসকানেক্টেড হয়ে গেছে মনে হচ্ছে। জি জি জি, আমরা একটু ওয়েট করি, দেখি উনি জি বুঝতে পারবেন। আমি কল দিতে পারেন, নাম্বার কন্টাক্ট। জি জি জি। জি, উনি কানেক্ট করার চেষ্টা করছেন, এখন আমরা একটু অপেক্ষা করি। সরি। মাঝে আমি একটু দু একটা কথা বলে ফেলি। জি জি, সবাইকে সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ মাজহারুল ইসলাম। রেজা ভাই আমাদের এই সিনিয়র ভাই বুয়েটের, তো ওনার প্রেজেন্টেশনটা খুবই গুরুত্বপূর্ণ আমার কাছে মনে হচ্ছে বর্তমান সমসাময়িক পার্সপেক্টিভে। এখানে আপনার ওয়াটার ম্যানেজমেন্ট, মানে ওয়াটারকে আমরা খুবই অপচয় করি, সেগুলো কিভাবে করা যায়। আর এটা যে করছি অপচয়, আমরা শুধু জানি যে ওয়াটার
শুধু নষ্ট করছি সেটাই না, আমরা পাশাপাশি এনভায়রনমেন্টাল ইম্প্যাক্টটা কি সেটা জানতাম না, সেটাও এখানে উনি তুলে ধরছে যে এটার জন্য যে এনার্জিটা খরচ হয় সেই এনার্জি প্রডিউস করতে এখানে কার্বন ইমিশন হয়। তো ওই কার্বনটা কিভাবে আমাদের পরিবেশের জন্য ক্ষতিকর। আশা করি আরো অনেক সুন্দর সুন্দর জিনিস করবে। অনেক অনেক ধন্যবাদ মাজার ভাই। আমাদের যারা পার্টিসিপেন্ট আছে তাদের কারো যদি কোনো মানে ইনফরমেশন যদি দেওয়ার থাকে আপনারা ডেফিনেটলি আপনারা পার্টিসিপেট করতে পারেন। এখন আমি ততক্ষণে দেখি রাজা ভাই ফিরে আসেন। তবে এখানে গ্লোবাল ওয়ার্মিং এর যে ইম্প্যাক্টটা আমরা তো বুঝতেই পারি যে ধীরে ধীরে আমাদের টেম্পারেচার বেড়ে যাচ্ছে, উইন্টার আমরা ছোট হয়ে যাচ্ছে উইন্টার। তারপরে যেসব দেশে আমরা যে দেখতাম যে ঠান্ডা, সেই সব দেশে এখন গরম লাগে। এই যে রেজা ভাই চলে আসছেন। জি জি রাজা ভাই চলে আচ্ছা আসছেন। আচ্ছা আচ্ছা, আমার মনে হয় আমার একটু কানেকশন চলে গেছিল আসলে। জি 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 আচ্ছা, আমরা মানে কোন জায়গায় ছিলাম একটু আমাকে একটু হেল্প করতে পারবেন? ওই যে ওই যে গ্রিন হাউস গ্যাস বাড়লে কার্বন বাড়ে, ইমিশন বাড়ে, সেই জায়গায় ছিলাম। গ্রিন হাউস গ্যাসের যে চারটা শিডিউল ছিল, গ্রাফ ছিল তিনটা। ওই যে একটা কলের ছবি ছিল, একটা ক্যাকটাসের গাছের ছবি ছিল ওর উপরে ইম্পোজ করা, ওই স্লাইডটা। এটা মনে হয় না? এখন দেখা যাচ্ছে না অবশ্য। না এখন আসে না। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এখন দেখা যাচ্ছে? জি জি দেখা যাচ্ছে। এটাই এর আগেরটা যে হ্যাঁ এটাই এটার এটাই। আচ্ছা 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 ঠিক আছে। একটা আমার মনে হচ্ছে যে ইন্টারনেটের একটু প্রবলেম হয়েছে আমার। আচ্ছা, তো এখন যেটা আমরা আগে বললাম যে গ্রিন হাউস গ্যাস যত বাড়বে, মানে আমরা এখন ওয়ার্ল্ডের একটা স্টেডি কন্ডিশনে আছি। যার কারণে কিন্তু আমরা খুব কমফোর্টেবলি হিউম্যান বিং এবং অন্য প্ল্যান্ট এবং এটা অ্যানিমেলরা এটা আমরা খুব কমফোর্টেবল ওয়েতে থাকতে পারতেছি। এটা একটা স্টেডি কন্ডিশন। এখন গ্রিন হাউস গ্যাস যদি বেড়ে যায় তাহলে প্রবলেম, কমে গেলে এটা আইস হয়ে যাবে বা টেম্পারেচার খুব কমে যাবে। এখন যে টেম্পারেচারটা বলা হচ্ছে সেটা হচ্ছে 15 ডিগ্রি সেন্টিগ্রেড। সো গ্রিন হাউস গ্যাস, কার্বন ডাইঅক্সাইড এমিশন যত বাড়বে তত গ্রিন হাউস গ্যাস বাড়বে। এবং আমরা আগে বলছি যে কার্বন ডাইঅক্সাইড হচ্ছে 76% অফ গ্রিন হাউস গ্যাস। এমনকি আমরা যে ইভাপোরেশন মধ্যে ওয়াটার যায়, এটা কিন্তু আমরা বলি এই ওয়াটার রিজার্ভার, ওইটা কিন্তু গ্রিন হাউস গ্যাস, সেটা একটা হিটটাকে অ্যাবজর্ব করতেছে। তো গ্রিন হাউস গ্যাস যত বাড়বে তত ওয়ার্ল্ডটা, পৃথিবীটা ইয়ে হবে, বেশি ওয়ার্ম হবে এবং এটা লিভেবল থাকবে না আর। তো আমরা কেন এখন আমরা যাই, আমরা কেন ওয়াটার কনজাম্পশনটা কমাতে চাই, যেটা আজকের আমাদের টপিক। তো আপনারা যদি লেফটে যান, এনার্জি ডিমান্ড, আমরা যে ওয়াটার যে ট্রিটমেন্টের মাধ্যমে ট্রিটমেন্ট করি, পাম্পিং করি বা হিট অপারেশন করি, এটার জন্য কিন্তু এনার্জি লাগে, এনার্জি কনজাম্প করতে হয়। তো এনার্জি মানে হচ্ছে যে আমাদের কার্বন ডাইঅক্সাইড আমরা এমিশন করতেছি, তার মানে আমরা গ্রিন হাউস গ্যাসে কার্বন ডাইঅক্সাইড ছেড়ে দিচ্ছি, এবং যেটা রেজাল্ট করতেছে আমাদের গ্লোবালি একটা ওয়ার্ম, ওয়ার্ল্ডটাকে ওয়ার্ম করে ফেলতেছে বা টেম্পারেচার বাড়িয়ে ফেলতেছে। রাইটে এক্স্যাক্টলি একই কথা বলা হয়েছে যে কার্বন এমিশন বাড়াচ্ছে, এনার্জি কনজাম্পশন রিলিজেস কার্বন ডাইঅক্সাইড, কি গ্রিন হাউস গ্যাস ড্রাইভিং ক্লাইমেট চেঞ্জ। নিচে আসি, লেফটের নিচে আসি, ক্লাইমেট চেঞ্জ যে কি করতেছে সেটা হচ্ছে যে আমরা যে ন্যাচারাল রিসোর্স থেকে পানি, এই ওয়াটার উইথড্র করতেছি, যার কারণে গ্রাউন্ড ওয়াটার ডিপ্রেশন হচ্ছে, গ্রাউন্ড ওয়াটার কমে যাচ্ছে।
পানি কমে যাওয়াতে অনেক জায়গায় খারাপ হয়ে যাচ্ছে, যেটা ইকোসিস্টেম এবং বায়োডাইভার্সিটিকে এটা ড্যামেজ করতেছে। রাইটে যদি আসি, গ্লোবাল ওয়ার্মিং, যেটা আগে বললাম যে যেহেতু কার্বন ডাইঅক্সাইড এমিশন হচ্ছে, গ্রিন হাউস গ্যাস বাড়তেছে এবং ওয়ার্ল্ডের টেম্পারেচারটা বেড়ে যাচ্ছে, যেটাকে বলে গ্লোবাল মিন সার্ভিস টেম্পারেচার, জিএমএসটি, যেটা এখন 15 ডিগ্রি সেন্টিগ্রেড। আচ্ছা, এখন আমরা দেখতে পাচ্ছি যে গ্লোবাল ফ্রেশ ওয়াটার, আমরা যে পানি পান করি অথবা আমাদের হাউস হোল্ডে যে পানি, কিচেনে পানি ইউজ করি, কুকিং এ, বাথরুমে যে পানি ইউজ করি, সেই পানি এখন আমরা যদি লেফট সাইডটা দেখি যে এখানে যাচ্ছে 97% হচ্ছে সি ওয়াটার, যেটা নন ড্রিঙ্কেবল। আচ্ছা, 22.5% হচ্ছে ফ্রেশ ওয়াটার, কিন্তু এটা হচ্ছে ফ্রোজেন, যেটা অ্যান্টার্কটিকা, নর্থ এবং সাউথ পোলে এটা আছে। আচ্ছা, অনলি 0.5% হচ্ছে ফ্রেশ ওয়াটার অ্যাভেলেবল। এই ওয়াটার দিয়ে কিন্তু আমরা যে কাজ করতেছি, পানি খাচ্ছি অথবা হাউস হোল্ডে যে ইউজ করতেছি বা ইন্ডাস্ট্রিতে ইউজ হচ্ছে, সব কিন্তু 8.5% থেকে আসতেছে, যেটার সোর্স হচ্ছে অ্যাকুইফার, মানে হচ্ছে গ্রাউন্ড ওয়াটার, বৃষ্টি পানি, রেনফল, ন্যাচারাল লেক, রিজার্ভার এবং রিভার। এইখান থেকে কিন্তু আমরা ওয়াটার ট্রিটমেন্টের মাধ্যমে আমরা পানি পান করি অথবা হাউস হোল্ড বা ইন্ডাস্ট্রিতে ওয়াটার ইউজ করি, যেটা হচ্ছে অনলি 0.5%। আচ্ছা, এখন একটা ওভারঅল, মানে পুরো ওয়ার্ল্ড একটা ওভারঅল একটা পিকচার আমরা পাবো, যে আমরা লেফট সাইডের টপে যদি যাই, সেখানে দেখা যাচ্ছে যে দ্য ইউজেস, এখানে এগ্রিকালচার ইউজ হয়, হোল ওয়ার্ল্ডে 70% ওয়াটার ইউজ হয় এগ্রিকালচারে, ইন্ডাস্ট্রিতে ইউজ হয় 22% এবং ডোমেস্টিক ইউজ হয় 8%। আমরা যদি রিচ কান্ট্রিতে যাই, সেখানে ইন্ডাস্ট্রি ইউজ করে 59%, যারাই মেজর অ্যাকচুয়ালি এমিটের জন্য মেজর কন্ট্রিবিউটর। এগ্রিকালচার 30% এবং ডোমেস্টিক ইউজে 11%। একদম রাইট সাইডে যদি যাই, এটা হচ্ছে যারা লো এবং মিডল ইনকাম, বাংলাদেশে, ইন্ডিয়া বা চায়না ওয়াসের মধ্যে, এখানে হচ্ছে যে এগ্রিকালচারে 82%, ইন্ডাস্ট্রিতে 10% এবং ডোমেস্টিক ইউজে 8%। আচ্ছা, আমরা কিছু কান্ট্রির যদি আমরা কনফিগারেশন দিই, এখানে আছে চায়নাতে 64% এগ্রিকালচার, ইন্ডিয়াতে 90% এগ্রিকালচার, ইজিপ্টে 86%, ফ্রান্সে 12%, নেদারল্যান্ডে অনলি 1%, বাট নেদারল্যান্ডে 87% হচ্ছে ইন্ডাস্ট্রি। এটা যে ওয়াটার ইউজটা কোন কোন সেক্টরে হয় এবং ইনকাম ওয়াইজ। আচ্ছা, এখন একটা আমি প্রবলেমটা আমি একটু দেখাচ্ছি একটা এক্সাম্পল হিসেবে। আরএলসি, আপনারা কেউ এখানে আরএলসি এর নাম শুনেছেন বা জানেন? এটা হচ্ছে বলা হয় থার্ড লার্জেস্ট লেক ইন দ্য ওয়ার্ল্ড, এবং এটার এরিয়া হচ্ছে 68,000 কিলোমিটার স্কোয়ার, যেটা বাংলাদেশের প্রায় 60%। কেউ কি আরএলসি সম্পর্কে জানেন? আচ্ছা, আমি বলতেছি, এটা অলরেডি আমি বললাম যে এটা বাংলাদেশের প্রায় 68%, এবং এটা হচ্ছে থার্ড লার্জেস্ট লেক, এবং এখান থেকে কিন্তু ওয়াটার, আমরা যে ড্রিঙ্কিং ওয়াটার বলি, এইটা কিন্তু ওয়ান অফ দ্য সোর্স, মেজর সোর্স এটা ছিল। আপনারা যদি দেখেন যে নিচে 1989-এ একটা ছবি তোলা হয়েছে, যে এটা আরএলসির পিকচার, সেটা হচ্ছে যে পুরাটাই পানি, অলমোস্ট পানি। আর 2014 সালের ছবি তোলা হয়েছে, সেখানে কিন্তু বেশিরভাগই এটা ফিল করা হয়েছে, এবং ওয়াটার হচ্ছে খুবই ন্যারো ওয়াটার। তারপরে দেখেন যে এটা হচ্ছে 68,000 কিলোমিটার স্কোয়ার, থার্ড লার্জেস্ট লেক, এটা কিন্তু অলমোস্ট ফিল, এবং এখানে ওয়াটার কিন্তু কম, যার কারণে আমাদের ওয়াটার যে কনসার্ন, এটা তো ওয়ান অফ দ্য কনসার্ন, যে আমরা ন্যাচারাল রিসোর্স গুলিকে আমরা আরো লিমিট করে ফেলতেছি। পরের পিকচারটা আরো, এটা নাসা থেকে পিকচার নেওয়া হয়েছে, আপনি এটা আরো একটু ডিটেল আছে। আমরা যদি একদম টপে যাই, এটা 1985-এ হচ্ছে আরএলসি ছিল, 1997-এ একটু কমে আসছে, 2009-এ আরো কমে আসছে, এবং এই দেখেন যে এখানে একটা অলমোস্ট, মানে এটা হয়ে যাচ্ছে, মানে আরএলসিটা অলমোস্ট বন্ধ হয়ে যাচ্ছে, এটা
পুরানায়ন হয়ে যাচ্ছে এটা। আচ্ছা, এখন হচ্ছে যে ওয়াটার স্ট্রেস ইন্ডিকেটর। ওয়াটার স্ট্রেস ইন্ডিকেটরটা হচ্ছে যে আপনি দেখতে পাচ্ছেন যে কিছু কিছু কান্ট্রি রেড, কিছু কিছু কান্ট্রি লাইট রেড, কিছু ইয়েলো। এটা হচ্ছে যে কোন কান্ট্রিগুলি তারা যে ওয়াটার ন্যাচারাল রিসোর্স থেকে উইথড্র করে এবং সেটার সাথে কম্পেয়ার হচ্ছে তারা কত রিনিউয়েবল ওয়াটার প্রডিউস করতেছে, তার রিসাইক্লিং ওয়াটার প্রডিউস করতেছে, সেটা একটা কম্পারিজন। তার মানে ন্যাচারাল রিসোর্স থেকে ওয়াটার যদি কনজাম্পশন উইথড্র খুব বেশি করে এবং তারা যদি রিপ্রডিউস ওয়াটার না করে বা রিনিউয়েবল ওয়াটার না করে তাহলে কিন্তু রেড। আপনারা দেখেন যে বাংলাদেশের অবস্থান হচ্ছে রেটের মধ্যে। তার মানে হচ্ছে বাংলাদেশ রিজেনারেট করে না ওয়াটার, রিনিউয়েবল ওয়াটার করে খুব কম করে, কিন্তু আমরা ন্যাচারাল রিসোর্স থেকে ওয়াটার উইথড্রটা খুব বেশি করি। ইন্ডিয়াও একই, ইন্ডিয়া মিক্সড। আপনারা দেখেন যদি ইউএসএ যদি দেখেন, ইউএসএ তো অলমোস্ট রেড, কানাডাতে কিছু ইয়েলো আছে, তার মানে কানাডা কিন্তু রিনিউয়েবল সাপ্লাই অফ ওয়াটার করছে, তাদের বিভিন্ন প্রজেক্ট আছে। আফ্রিকার নর্থে হচ্ছে আপনার অলমোস্ট রেড, ইউই হচ্ছে রেড। তো এইটা হচ্ছে আরেকটা পিকচার যে আমাদের ওয়াটার ক্রাইসিসটা কোথায় আছে দেখতে পাচ্ছি। আমরা উইথড্র বেশি করতেছি কিন্তু আমরা রিনিউয়েবল ওয়াটার ইয়ার দিকে আমরা কনসেন্ট্রেট করছি না। আচ্ছা, এটা একটা আরেকটা এক্সাম্পল। এখানে হলুদ কি মানে যারা রিসাইক্লিং করছে তারা, আর যারা লাল এরা কি গ্রাউন্ড ওয়াটার তুলছে, রিসাইক্লিং করছে না। আচ্ছা, আমি একটা নিচে স্কেলে যদি দেখেন 0 থেকে 1 পর্যন্ত, 0 থেকে 0.3 হচ্ছে হোয়াইট। আপনারা দেখেন যে অনেক কান্ট্রি আছে হোয়াইট, তাদের অবস্থা খুবই ভালো। যেমন আলাস্কা, কানাডা অবস্থা ভালো, ব্রাজিল, আর্জেন্টিনা অবস্থা খুবই ভালো, আফ্রিকার ম্যাক্সিমাম কান্ট্রি অবস্থা ভালো, চায়নার অবস্থা ভালো। তারা হচ্ছে রিনিউয়েবল ওয়াটার সাপ্লাই করছে। রিনিউয়েবল বলতে কি এখানে কি রিসাইক্লিং নাকি? হ্যাঁ, রিসাইক্লিং একটা আছে, আমি একটু পরে আসবো কিভাবে রিসাইক্লিং করতে হয়, আমরা আসবো। ডেফিনেটলি রিসাইক্লিং ওয়ান অফ দেম। আর যারা ধরেন আমরা রিভার থেকে সরাসরি উইথড্র করে ট্রিটমেন্টের মাধ্যমে করতেছি পাইপের মাধ্যমে, তো সেটা তো আমরা উইথড্র করতেছি, কিন্তু এটা ইউজ করার পরে সেটাই যখন আবার রিইউজ করা হয় তখন সেটা হবে রিনিউয়েবল। আচ্ছা, আমি পরে একটু এক্সাম্পলে আসবো, তখন এই ব্যাপারটা হয়তো আরো ক্লিয়ার হতে পারে। তো এটা হচ্ছে ইন্ডিকেটর, ওয়াটার স্ট্রেস ইন্ডিকেটর, মানে কোন কান্ট্রিতে ওয়াটার স্ট্রেসটা বেশি বা বেশি স্ট্রেস ক্রিয়েট করতেছে, একটা ওভার পিকচার। তারপর আসছে এটা আরেকটা হচ্ছে যে আমাদের পানি যত কমে আসবে, আমরা পানি যত ন্যাচারাল রিসোর্স থেকে যত বেশি উইথড্র করবো, যেটা আমরা বললাম যে এলসি, তত বেশি খরা হবে, খরা থেকে আরো বেশি খরা হবে। তো এটা হচ্ছে অনেকটা এক্সাম্পল। এখানে একটা বলা হচ্ছে যে এটা বেসিক্যালি আবুধাবি বেসিসে বলা হচ্ছে যে আবুধাবিতে ওয়াটার পার ক্যাপিটা ওয়াটার কনজাম্পশন হচ্ছে ওয়ার্ল্ডের হাইস্ট, এবং এই জন্য ওদের খুব সাস্টেনেবিলিটি নিয়ে কিন্তু ওদের খুব মাথা ব্যথা। এখানে কিন্তু সব যারা আছে প্রেসিডেন্ট বা যারা লিডিং আছে তারা কিন্তু সাস্টেনেবিলিটি হচ্ছে ওয়ান অফ দা লিডিং এজেন্ডা ওদের। ওরা আমরা এখানে কিন্তু খুব ক্রাইসিস আছে। আচ্ছা, এখন আমি সাস্টেনেবিলিটি রিকোয়ারমেন্টে যাব। আমরা এতক্ষণ দেখলাম যে ক্রাইসিস, আমাদের ওয়াটার যে ক্রাইসিসটা, কিন্তু এটার একটা সলিউশন বা কি হতে পারে সেটার দিকে আমরা আস্তে আস্তে যাব। আচ্ছা, আমাদের আলোচনা হবে ইস্তেদাম বেসড, সাস্টেনেবিলিটি যে স্পেসিফিকেশন সেটার বেসড। আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা যে ওয়াটার এফিসিয়েন্সি সেটার যদি আমরা হাইরার্কি দেখি, যে প্রথমে আমাদের হাইরার্কিতে হাই প্রায়োরিটি হচ্ছে ডিমান্ড, রিডিউস ডিমান্ড। তার মানে আমরা ডিজাইনের সময় আমরা ডিজাইন এমন ভাবে করব যাতে ওয়াটার কনজাম্পশন খুব কম হয়, এটা হচ্ছে হাইস্ট প্রায়োরিটি। সেকেন্ড হচ্ছে আমাদের এফিশিয়েন্ট ডিস্ট্রিবিউশন, আমরা ডিস্ট্রিবিউশনটা এমন ভাবে করব যাতে এটা ওয়েস্টেজ না হয়, কোনো লিক না থাকে, এফিশিয়েন্ট ডিস্ট্রিবিউশনটা যাতে হয়। থার্ড হচ্ছে অল্টারনেট সোর্সেস। তো অল্টারনেট সোর্স হচ্ছে আমরা রিনিউয়েবল করবো, রিইউজ করবো, রিসাইকেল করবো, সেই ইয়াতে যাব। এখানে সাস্টেনেবিলিটি যে স্ট্র্যাটেজি, এখানে কিন্তু টোটাল 8টা পয়েন্ট পড়ে আছে।
এখান থেকে 1 2 3 4 5 6 7 8 এই 8টাই আমি একটা একটা করে আলোচনা করব এবং সেটা অফিস তারপর শপিং মল স্কুল সবগুলির জন্য অ্যাপ্লিকেবল হবে রেসিডেন্স এন্ড নন রেসিডেন্সিয়াল প্রথমটা যদি যাই প্রথম এই 8টা ক্রাইটেরিয়ার মধ্যে প্রথম ক্রাইটেরিয়া হচ্ছে যে মিনিমাম ইন্টেরিয়র ওয়াটার ইউজ রিডাকশন তার মানে হচ্ছে আমরা যে ডিজাইন করবো আমরা আগেই বলছি যে আমাদের 3টা ফেজ ডিজাইন ফেজ কনস্ট্রাকশন ফেজ এন্ড অপারেশন ফেজ আমরা প্রথমে ডিজাইন করব যে মিনিমাম কনজাম্পশন কত হতে পারে এবং সেই প্রজেক্টটাই পাস হবে যে প্রজেক্টটা ওই ডিজাইনের মধ্যে থাকবে কোনো প্রজেক্ট যদি ফেল করে তাহলে তারা এসএসএম সার্টিফিকেট পাবে না এখন কিন্তু বড় বড় সব ডেভেলপাররা তাদের যদি এসএসএম সার্টিফিকেট থাকে বা সাস্টেইনেবিলিটি সার্টিফিকেট থাকে তাদের কিন্তু তাদের মার্কেটে রেপুটেশন বেড়ে যাবে এবং তাদের ফ্ল্যাট কিন্তু সেল হবে ক্লায়েন্ট যদি দেখে যে তাদের এসএসএম বা সাস্টেইনেবিলিটি সার্টিফিকেট নাই বা এই ক্রাইটেরিয়াতে কম তখন রেটিং এ কম তখন কিন্তু ক্লায়েন্ট উৎসাহ পাবে না যাদের সাস্টেইনেবিলিটি হাই সাস্টেইনেবিলিটি রেটিং মেনটেন করে তাদের থেকে কিন্তু তাদের রেপুটেশন বাড়বে এবং তাদের বিজনেসটা গ্রোথ হবে তো যার কারণে প্রথম ক্রাইটেরিয়া হচ্ছে যে যে ডিজাইনটা করা হয়েছে অ্যাকচুয়াল কনজাম্পশনটা সেই ডিজাইনের মধ্যে অবশ্যই থাকতে হবে আচ্ছা সেকেন্ডটা দেখেন যে এখানে বেশ কিছু ফিটিংস স্যানিটারি ফিটিংস এর কনফিগারেশন দেওয়া আছে এটা স্পেসিফিকেশন দেওয়া আছে তার মানে যারা বিল্ডিং ডিজাইন করবে তাদের কোন স্যানিটারি ফিটিংস ইউজ করবে যেটাতে ওয়াটার কনজাম্পশন কম লাগবে সেটা ইউজ করতে হবে এইটা যারা ইউজ করবে না তারা কিন্তু মানে তার মানে হচ্ছে তারা কমপ্লাই করতেছে না এটা আরো লট অফ আছে তো এটা হচ্ছে আমি একটা স্ক্রিনশট দিলাম যে এই যে ইয়াতে রিকমেন্ডেড যে এটা এই ফিটিংস ইউজ করতে হবে আচ্ছা আচ্ছা এখন ডিজাইনের সময় যে ক্যালকুলেশন করে আপনারা দেখতে পাচ্ছেন যে ক্যালকুলেশনের মধ্যে এখানে রেসিডেন্স আছে নন রেসিডেন্স আছে হসপিটাল আছে তার কোর্ট আছে স্কুল আছে এখন রেসিডেন্সের ডিজাইন করতে খুব ইজি যে রেসিডেন্সে এতজন লোক থাকে এখন নন রেসিডেন্ট যারা ধরেন হসপিটাল অথবা কোর্ট সেখানে কতজন পিপলকে বিবেচনা করবে ডিজাইন করার জন্য রেসিডেন্সে ধরেন একটা রেসিডেন্সে 5 জন বা 10 জন থাকবে কিন্তু কোর্টে তো লোকজন আসতেছে যাইতেছে তো তখন এটার একটা আপনারা দেখেন ক্যালকুলেশন করা হয়েছে এটাকে বলা হয় ফুল টাইম ইকুইভ্যালেন্ট এটা বলা হচ্ছে যে যে পিপল 8 ঘন্টা থাকবে তাকে বিবেচনা করা হবে সেইভাবে ওই ক্যালকুলেশন অনুযায়ী 8 ঘন্টা যারা করবে তাদেরকে ক্যালকুলেশন করেই এই যে স্যানিটারি ডিজাইনগুলি করা হবে আচ্ছা এটাকে যে বলা আছে যে আমরা এক্সটেরিয়র এখানে বেশ কিছু ছবি দেখতে পাচ্ছেন যে এক্সটেরিয়র যে ওয়াটার ইউজেস গুলি প্রথমটাই দেখতে পাচ্ছেন কুলিং টাওয়ার স্পেশালি এসবিএসসি কুলিং বা অন্য কুলিং এর জন্য ইকুইপমেন্ট বা অন্য কুলিং এর জন্য ইউজ করা হয় এই কুলিং এর জন্য যে ওয়াটার সে এইখানে বলা হচ্ছে যে প্রতিটার মিটার অবশ্যই থাকতে হবে তার নিচে দেখেন ইরিগেশন স্প্রিংকলার দিয়ে ইয়ে করতেছে পানি ইরিগেশন ইয়ে করতেছে সেটার ওয়াটার মিটার থাকতে হবে এখানে ওয়াটার ফিচার আছে সুইমিং পুল আছে এবং এটা হোসবিব আছে প্রতিটার ওয়াটার মিটার থাকতে হবে প্রতিটা সিস্টেমের নট ফর এভরি পিস প্রতিটা সিস্টেমের ওয়াটার মিটার থাকতে হবে টু কন্ট্রোল ওয়াটার কনজাম্পশন এটা যারা কমপ্লাই করবে না তারা কিন্তু সার্টিফিকেশন পাবে না আচ্ছা এখানে দেখতে পাচ্ছেন যে বিভিন্ন পার্সেন্টেজ এখানে ডিজাইন অনুযায়ী ধরেন একটা ডিজাইনে বলা আছে কিন্তু যখন কনস্ট্রাকশন বা অপারেশনে তারা যদি ডিজাইনেতে 4% কমাতে পারে তাহলে তারা 1 পয়েন্ট অ্যাচিভ করবে 8% রিডাকশন করলে 2 পয়েন্ট অ্যাচিভ করবে এইভাবে বিভিন্ন কাছে যারা 60% ইয়ে করবে রিডিউস করতে পারবে তারা 15 পয়েন্ট পাবে তার মানে তার হাইস্ট পয়েন্ট পাবে এটা বিভিন্ন ওয়ে আছে এটা আবার বলতেছে রিসাইকেল রিইউজ করা যায় তো সেই সিস্টেমে এটা এরপরে আসবে আচ্ছা এরপরটা হচ্ছে যে ল্যান্ডস্কেপিং এ আপনারা ওয়াটার কিন্তু অনেক ওয়াটার ইউজ করি আমরা ল্যান্ডস্কেপিং এক্সটেরিয়র ল্যান্ডস্কেপিং
সেই ল্যান্ডস্কেপিং এ আমরা কিভাবে সাস্টেনেবিলিটি মেনটেন করতে পারি আমরা একটু পরে পেজে আসি। এখানে দেখতে পাচ্ছেন যে উপরে আছে যে যে এই প্রজেক্ট, সে প্রজেক্ট 2 পয়েন্ট পাবে, 2 ক্রেডিট পয়েন্ট পাবে যদি তারা 4 লিটার পার মিটার স্কোয়ার পার ডে। তারা যে ইরিগেশনটা করবে সেটা ডিমান্ড যদি 4 লিটার হয় পার ডে পার মিটার স্কোয়ার, তাহলে তারা 2 পয়েন্ট পাবে। আর ডিমান্ড যদি 2 লিটার হয় পার মিটার স্কোয়ার পার ডে, তাহলে তারা 4 পয়েন্ট পাবে ম্যাক্সিমাম পাবে। তো তার মানে কি, এখন আমাদের প্ল্যান সিলেকশন এমন ভাবে করতে হবে যে প্ল্যান্ট আসলে পানি কম নেয়। আমি একটা এক্সাম্পল, ডান সাইডে আছে যে কুকুম্বার, এটা কুকুম্বারের ছবি দেখা যাচ্ছে। কুকুম্বার কিন্তু খুবই বেশি পানি নেয়। তারপর একটা ফার্ন, এই ডান দিকে আপনারা দেখতে পাচ্ছেন যে এটা, এই গাছ কিন্তু সব জায়গায় দেখা যায়, ওরা কিন্তু প্রচুর পানি নেয়। তার মানে এটার কিন্তু স্পেসিফিকেশনে নাম্বার অফ ট্রিজ দেওয়া থাকে, আমাদের সাস্টেনেবিলিটি দেওয়া আছে যে এই ট্রিগুলো তোমরা ইউজ করবে না, এটা কিন্তু হাই ওয়াটার বলে কনজার্ভ করবে। আর এটা রিকমেন্ডেড, এটা কম করবে। এটা লম্বা লিস্ট, আমি জাস্ট দুইটা চারটা এক্সাম্পল দেখালাম, কিন্তু এটা লং লিস্ট আছে। আপনারাও যারা বাসায় বা নিজের আছে তারা অবশ্যই এই বিবেচনা করে করবেন যাতে ওয়াটার কনজাম্পশনটা যত কম করা যায়। ডান দিকে রাইট সাইডে আছে, নিচেরটা হচ্ছে ক্যাকটাস, এটা খুবই কম পানি নেয়, এটা মরুভূমিতে থাকতে পারে। এবং যে মিডল যেটা আছে এটা হচ্ছে স্নেক প্ল্যান্ট বলে, সেটা খুবই পানি কম নেয়। আচ্ছা, এখন লেফট সাইডে দেখেন যে এটা কিছু ক্যালকুলেশন আছে এবং এটা একটা টিপিক্যাল একটা প্লটের একটা দেওয়া আছে, ডায়াগ্রাম দেওয়া আছে। তো এখানে যে ল্যান্ডস্কেপিং এর একটা ক্যালকুলেশন আছে, পুরোটা প্লট। আমরা যদি ল্যান্ডস্কেপিং এরিয়া করতে চাই তাহলে সেটা পুরো প্লট থেকে তারা বাদ দিচ্ছে হচ্ছে যে বিল্ডিং এরিয়াটা, রুফ এরিয়াটা বাদ দিচ্ছে। রুফ এরিয়া বাদ দেওয়ার পরে এই যে ক্যালকুলেশন আপনি দেখতে পাচ্ছেন, সেখান থেকে আবার রুফ এরিয়াটা বাদ দিচ্ছে, তার সাথে আবার রুফের যে গার্ডেনটা আছে এটা অ্যাড করতেছে। এই করে তারা ল্যান্ডস্কেপিং এর একটা এরিয়া আমরা পেতে পারি এই ক্যালকুলেশন থেকে। আমি কিন্তু এই স্লাইডটা শেয়ার করব, আপনার এই ডিটেল ক্যালকুলেশন গুলো দেখে নিতে পারেন, এটা নট সো কমপ্লিকেটেড। আচ্ছা, তারপর দেখতে পাচ্ছেন যে এটা আমাদের যে ইরিগেশন ডিমান্ড হয়, টোটাল অ্যানুয়াল এভারেজ ইরিগেশন ডিমান্ড যেটা হয় সেটা পার লিটার পার ডে। এটা দেখাচ্ছে যে উপরে যে লেখা আছে যে 4 লিটার পার মিটার স্কয়ার, এটা কিভাবে আসে সেটা কিন্তু এটা দেখাইছে। তারপর এভারেজ ল্যান্ডস্কেপিং ইরিগেশন ডিমান্ড, এটা হবে যে এলএস, তারপর টোটাল ইরিগেশনের জন্য কতটুকু ওয়াটার কনজাম্পশন হচ্ছে ডিভাইডেড বাই এরিয়া, দ্যাট মিন্স লিটার বাই মিটার স্কয়ার। এটা আমরা পেয়ে যাব, তখনই পেয়ে যাব আমরা কত পয়েন্ট পাবো, এই ডিজাইন থেকে কিন্তু চলে আসবে ক্যালকুলেশন থেকে। আচ্ছা, এই ক্যালকুলেশনটা কিন্তু খুব ইজি। হ্যাঁ, আপনারা যদি খুব ক্লিয়ার না থাকেন এটা স্লাইডে দেখতে পারেন, কারো যদি প্রশ্ন থাকে এখনই করতে পারেন, আর যদি এখন সম্ভব না হয় আমাকে কিন্তু আমি আমার নম্বরটা দিয়ে দিব, আমাকে ইনবক্সে করতে পারেন। তো আমি যদি কোনো ক্লারিফিকেশন লাগে আমি অবশ্যই এটা রেসপন্স করব। আচ্ছা, এখন ইরিগেশন সিস্টেম আসছে, এটার জন্য কি কি ক্রাইটেরিয়া ফুলফিল করতে হবে। আপনারা যদি দেখেন যে প্রথমে আছে এলিমিনেট অল সারফেস স্প্রে কম্পোনেন্ট। আপনারা ছবিতে দেখতে পাচ্ছেন যে আমরা অনেক গার্ডেনে দেখতে পাই যে পানি চলতেছেই, পানি চলে একেবারে ফুটপাথ সব ভাসায় ফেলতেছে, খবর থাকে না। এটা বলতেছে যে এটা বন্ধ করতে হবে, মানে রাখাই যাবে না। এটা শুধুমাত্র পাবলিক পার্কে এবং প্লেইং ফিল্ডের জন্য অ্যাপ্লিকেবল। এটা যে পার্সোনাল যে আমাদের যে হোম, সেখানে এটা করা যাবে না বা প্রজেক্টে করা যাবে না। তারপরে সেকেন্ডটা হচ্ছে যে আমরা ইরিগেশন করতে হবে শুধুমাত্র নন ডেতে, মানে ইভিনিং এ করতে হবে বা নাইটে করতে হবে, যাতে ইভাপোরেশনটা কমানো যায়। ডে টাইমে করা যাবে না। ডে টাইমে করলে কিন্তু যেহেতু সানলাইট এবং টেম্পারেচার বেশি, খুব তাড়াতাড়ি ইভাপোরেট হয়ে যাবে, তখন আমাদের বেশি পানি দিতে হবে বা কনজাম্পশন বেশি হবে। এই জন্য ওরা ক্রাইটেরিয়া হচ্ছে যে আমাদের নন ডে লাইট আওয়ার্সে করতে হবে, তার মানে ইভিনিং অথবা নাইটে। আচ্ছা, তারপর থার্ড হচ্ছে যে ময়েশ্চার সেন্সর। এখানে ময়েশ্চার সেন্সর আছে,
আমরা যে ইরিগেশন করলাম ময়েশ্চার সেন্সর দিয়ে আমরা বুঝতে পারবো কখন পানি লাগবে লাগবে না। যখন পানি ময়েশ্চার সেন্সর যখন ইন্ডিকেট করবে লাগবে তখনই আমরা দিব, তার আগে করব না। তারপরে হচ্ছে ইরিগেশন জোন। ইরিগেশন জোনটা হচ্ছে যে আমি একটু আগে বললাম যে কিছু কিছু প্ল্যান্টের খুব বেশি পানি লাগে আর কিছু কিছু প্ল্যান্টে কম পানি লাগে। এখন আমরা যদি মিক্স আপ করে ফেলি, মানে খুবই, যেমন কোকুম্বারে খুব বেশি পানি লাগে, তার সাথে যদি ক্যাকটাস দেই তাহলে কিন্তু কোকুম্বারের পানি দিতে গিয়ে কিন্তু ক্যাকটাসের জন্য এটা ইয়ে হয়ে যাবে আননেসেসারিলি। তো যার কারণে ওরা বলতেছে তুমি জোন করো, একটা জোনে হাই ডিমান্ড ওয়াটার যারা ইয়ে করে তাদেরকে একটা জোনে রাখো যাতে পানি ওদেরকে বেশি দিতে হয়। আর একটা জোনে ক্যাকটাস অথবা অন্য যেগুলি স্ন্যাক প্ল্যান্ট তাদেরকে আলাদা জোনে রাখো, তাহলে তাদেরকে কম পানি দিলেও হবে, তাহলে ওয়াটার মিসইউজটা হবে না। আচ্ছা, তারপর লাস্টে বলতেছে যে আপনার ছবি দেখতে পাচ্ছেন মাল্চ অথবা যে ময়েশ্চার রেজিস্ট্যান্স যে ম্যাটেরিয়াল গুলি আছে সেগুলি ইউজ করার জন্য। সেটা ইউজ করলে তাহলে ওয়াটারটা ইভাপোরেশন কম হবে, ইভাপোরেশন স্টপ করার জন্য, মিনিমাইজ করার জন্য। তো এটা আচ্ছা। তারপর হচ্ছে ইরিগেশন সিস্টেম ম্যানেজমেন্ট। এখানে আপনার ছবি দেখতে পাচ্ছেন যে এবং কিছু ক্রাইটেরিয়া আছে যে ইরিগেশন সিস্টেম যে করতে হবে, যে নেটওয়ার্ক দেখতে পাচ্ছেন যে এই ম্যানেজমেন্টটা কিভাবে করা হয় আর কি। এটা বেসিক্যালি যখন একটা প্রজেক্ট শেষ হয়ে যায়, যখন অপারেশনে যায় তখনকার জন্য। এটা হচ্ছে অপারেশন মেইনটেন্যান্স প্ল্যান। তো সেই প্ল্যান অনুযায়ী যে প্ল্যান করবো সেই প্ল্যান অনুযায়ী করতে হবে। তো এখানে আমরা একটু দ্রুত যাই, এখানে খুব ডিটেলে না গেলেও হবে। যে অপারেশন মেইনটেনেন্স করা হয়েছে সেটা অনুযায়ী আমরা এটা করব, এটা হচ্ছে মেইন ইয়েটা। তো প্রথমে দেখতে পাচ্ছেন যে রেগুলার মেইনটেনেন্স এন্ড অপারেশন এফিসিয়েন্সি পারফর্ম করছে কিনা এটা আমরা দেখব, ঠিক আছে। এবং আমরা আগে যেটা দেখলাম যে সেই একইভাবে যে আমরা জোন ওয়াইজ করব এবং যাতে হাই ডিমান্ড ওয়াটার যে প্ল্যান্টগুলি সেটা আমরা আলাদা রাখবো। তারপর যে অল্টারিং অপারেটিং অ্যান্ড শাটিং সিস্টেম ডাউন পয়েন্ট ফ্লোজ, মানে আমরা যখন একটা ফ্লো এক্সিট করে ফেলবে তার লিমিট শেষ হয়ে যাবে, সেটা যাতে অটোমেটিক্যালি বন্ধ হয়ে যায়, বাল্বটা যাতে অটোমেটিক্যালি বন্ধ হয়ে যায়। এবং লিক ডিটেকশন যাতে করা যায়, লিক ডিটেকশন, ঠিক আছে। তারপর ময়েশ্চার সেন্সর যাতে হয়। এটা এক্স্যাক্টলি সেম আমি আগে পিছিয়ে যেটা আলোচনা করলাম সেটাই, এটা জাস্ট অপারেশনের, আগেরটা ছিল কনস্ট্রাকশন সময়, এটা হচ্ছে অপারেশনের সময়। আচ্ছা, এখন রিসাইক্লিং আসে। আমাদের একজন প্রশ্ন করছে যে রিসাইক্লিং বা রিইউজের যে ব্যাপারটা, এটা হচ্ছে যে এখানে আমরা অনেকে করি, এটা বাংলাদেশে আমি শিওর অনেক জায়গায় হয়। যে ধরেন আমরা যে এই কিচেনে যে ওয়াটারটা, কিচেনের যে ওয়াটারটা সেটা কিন্তু ইরিগেশন ইউজ করা যাবে। অথবা যে বৃষ্টির পানি তো আমরা যদি প্রোটেক্ট না করি, বৃষ্টির পানি কিন্তু গ্রাউন্ডে চলে যাবে এবং এটা নদীতে মিশে যাবে বা ইয়েতে লেগে মিশে যাবে। বৃষ্টির পানিটা যদি আমরা কনজিউম করতে পারি, আপনার নিচে দুটো ছবি দেখতে পাচ্ছেন, তাহলে ওই পানিটা জাস্ট কিছু ট্রিটমেন্টের মাধ্যমে কিন্তু আমরা এটা ইরিগেশন ইউজ করতে পারি। এটা স্যানিটারি হতে পারে, ওয়াটার হতে পারে, এটা ইয়ে হতে পারে প্যান্ট্রি, কিচেন। তো এইভাবে আমরা রিসাইক্লিং অথবা রিইউজ আমরা করতে পারি। আচ্ছা, এটা হচ্ছে যে এটা আরেকটা, এটা হচ্ছে যে হিট রিজেকশন, যে কুলিং টাওয়ার বা যে সিস্টেমের মাধ্যমে আমরা বিল্ডিং কে ঠান্ডা রাখি, সেখানে কিছু পার্সেন্টেজ দেওয়া আছে। এটার জন্য যে ওয়াটার লাগে সেটা যদি আমরা 100% রিইউজ ওয়াটার দিয়ে করি তাহলে হচ্ছে 5 to 8 পয়েন্ট পাবো। 75% হলে 4, 50% হলে 3 and 25% হলে 2। আর আমাদের যদি কোনো ওয়াটারই ইউজ না করতে হয় এবং 100% রিসাইক্লিং অথবা রিইউজের থেকে করি তাহলে এটা ফুল 8 পয়েন্ট পাবো আর কি, তাহলে ম্যাক্সিমাম পয়েন্ট পাবো। এখানে ওয়াটার ফিচার, বাইরে যে আমরা ওয়াটার ফিচার আছে সেটার ওয়াটার কনজাম্পশনটা কিভাবে কমানো যায়। আপনার টেবিলে দেখতে পাচ্ছেন যে ওই প্রজেক্টটা যে প্রজেক্টে ডিজাইন করবে বা ইয়ে করবে, অপারেশন করবে, কনস্ট্রাকশন করবে, তারা 2 পয়েন্ট পাবে যদি এখানে লেখা আছে যে যদি যে ওয়াটারটা লাগবে সেটা যদি তারা তাদের ডিজাইনের মধ্যে রাখে, যে ডিজাইনে যে ইয়ে করা আছে
অ্যালাউন্স আছে, সেই অ্যালাউন্সের মধ্যে যদি থাকে তাহলে 2 পয়েন্টস পাবে। তার সাথে এডিশনাল 1 পয়েন্ট পাবে যদি তাদের সুইমিং পুলটা যদি তারা ব্ল্যাঙ্কেট, এটা পুল ব্ল্যাঙ্কেট বলে, পুল ব্ল্যাঙ্কেট দিয়ে যদি কভার করে রাখে যাতে ইভাপোরেশন স্টপ করা যায়। আর 4 পয়েন্ট পাবে তাদের যদি কোনো এক্সটেরিয়র ওয়াটার ফিচারে না থাকে বা সুইমিং পুল না থাকে। আচ্ছা, নিচের একটা ক্যালকুলেশন আছে যে ওয়াটার লস, আপনার যে ওয়াটার কনজাম্পশনটা কত হচ্ছে এইটা জানার জন্য আমাদের জানতে হবে যে ওয়াটার লস কত হচ্ছে, সাপ্লাই কত হচ্ছে এটা আমরা জানি, তার সাথে যদি ওয়াটার লস ইভাপোরেশন লসটা আমরা জানি তাহলে কিন্তু টোটাল কনজাম্পশনটা আমরা এখান থেকে পাবো। এখানে কিছু ক্যালকুলেশন আছে, সেই ক্যালকুলেশন অনুযায়ী আমরা ইভাপোরেশনের লসটা আমরা মেজার করতে পারবো। এটা ডিজাইনের সময় করা হয়। আচ্ছা, এখানে আরো 2টা ক্রাইটেরিয়া আছে। একটা হচ্ছে যে আমাদের যে বাথরুম, টয়লেট, কিচেন, সুইমিং পুল এবং যে ওয়াটার ফিচার প্রতিটার মিটার থাকতে হবে। আপনারা রাইট সাইডে ছবি দেখতেছেন যে এখানে মিটার থাকতে হবে। আর নিচে দেখতে পাচ্ছেন যে লিক হচ্ছে, এটা আমরা অনেক জায়গায় দেখতে পাচ্ছি লিক হচ্ছে, কার কোনো খবর থাকে না। লিক ডিটেকশন একটা ডিভাইস আছে, ওইটা সেট করতে হবে। ওইটা সেট করলে এটা অটোমেটিক্যালি অ্যালার্ম দেয় এবং ওইটা লিকটা আমরা প্রিভেন্ট করতে পারবো। এই 2টা যে ক্রাইটেরিয়া ফুলফিল করবে তারা 2 পয়েন্টস প্লাস 2 পয়েন্টস 4 পয়েন্টস পাবে লিক ডিটেকশন। আচ্ছা, এবার আসি স্টর্ম ওয়াটার ম্যানেজমেন্ট। আপনি দেখতে পাচ্ছেন ছবি যে আমাদের যে রেইনফল হয়, রেইনফল যখন এটা গ্রাউন্ডের উপর দিয়ে করে ভেসে যায় তখন আমরা এটা স্টর্ম ওয়াটার বলি। তো এটাকে আমরা কিভাবে আমরা ইউজ করতে পারি এটা আমরা এখানে 3টা ওয়ে আছে। স্টর্ম ওয়াটার ম্যানেজমেন্টে 3টা ওয়ে আছে। প্রথমটা হচ্ছে কোয়ান্টিটি কন্ট্রোল হচ্ছে আমাদের যদি আমরা ঢাকাতে আমরা দেখি যে বৃষ্টি হলে রাস্তায় পানি জমে থাকে, এর অন্যতম কারণ হচ্ছে আমাদের লেক, ন্যাচারাল লেক বা আর্টিফিশিয়াল লেক যেটাই হোক, ওই লেকগুলি বেশিরভাগ লেক আমরা ন্যাচারাল লেকগুলি আমরা ফুলফিল করে ফেলছি, যার কারণে পানি যাওয়ার কোনো ওয়ে থাকে না। তো যার কারণে ওরা ইয়েতে রিকমেন্ড করতেছে যে আমাদের জায়গায় জায়গায় লেক করতে হবে বা ক্যানেল করতে হবে যাতে সারফেস যে স্টর্ম ওয়াটারটা সেটা যাতে ওই ইয়াতে চলে যায়। এই আপনার ছবি দেখতেছেন যে এটা একটা ক্যানেলের মতো। এটা যদি হয় তাহলে আমাদের যে স্টর্ম ওয়াটারটা সেটা আমরা ফ্লোটা কন্ট্রোল করতে পারবো, গ্রাউন্ড কন্ট্রোল করতে পারবো। সেকেন্ড হচ্ছে কোয়ালিটি কন্ট্রোল, যেটা আপনার রাইট সাইডে আমি ছবি দেখাচ্ছি যে আমাদের স্টর্ম ওয়াটার যেটা মানে রুফে পড়ে সেটা থেকে যদি আমরা কনজিউম করে ট্রিটমেন্ট করতে পারি, এই ট্রিটমেন্ট করে কিন্তু আমরা ইরিগেশন অথবা অন্য কোনো কাজে লাগাতে পারি। তো এটা হচ্ছে কোয়ালিটি কন্ট্রোল। এটা যদি হয় তা ফুলফিল হয় তাহলে আমরা এটা সাস্টেনেবিলিটির এটা ক্রেডিট পয়েন্ট পাবো। আর সেকেন্ড হচ্ছে অপারেশন এন্ড মেইনটেন্স প্ল্যান। এটা আমাদের অবশ্যই ওই প্রজেক্ট অপারেশন এন্ড মেইনটেন্স প্ল্যান করতে হবে যাতে যখন প্রজেক্টটা শেষ হয়ে যায়, যখন এই পিপল আমরা থাকা শুরু করব তখন যাতে ওই অপারেশন মেইনটেন্স প্ল্যান অনুযায়ী তারা সেম ক্রাইটেরিয়াগুলি ফুলফিল করে। আচ্ছা, এখন আমরা রুফ ওয়াটার, রেইনফল ওয়াটার যেটা সেটার আমরা আলোচনা করব। এখানে দেখতে পাচ্ছেন যে BSEN 12056-3 এখানে এই ক্যালকুলেশন করা হয়েছে যে আমাদের যে ছাদে রুফের যে ওয়াটার পড়ে সেটা আমরা কিভাবে ক্যালকুলেশন করব, কত কোয়ান্টিটি এটা কিভাবে ক্যালকুলেশন করব। তো সেটার একটা ক্যালকুলেশন আছে Q = R multiplied by A multiplied by C, that means flow rate is equal to rainfall intensity multiplied by effective roof। এই ক্যালকুলেশন অনুযায়ী আমরা আমাদের যে রুফে কত প্রিসিপিটেশন হলো বা রেইনফল হলো সেটার একটা কোয়ান্টিটি আমরা মেজার করতে পারবো। আচ্ছা, এখন দেখেন যে লেফট সাইডের একটা সিস্টেম, এই যে রেড লাইনগুলি সেটা হচ্ছে যে আমাদের ওয়াটার লাইন, মানে রুফের যে ওয়াটারটা সেটা হচ্ছে গ্র্যাভিটেশনাল সিস্টেম। ট্র্যাডিশনাল সিস্টেমে বেসড অন গ্র্যাভিটি এই ডিজাইনটা ট্র্যাডিশনালি করা হতো। আর রাইট সাইডটা হচ্ছে শিফনিক ডিজাইন, যেখানে
স্মলার ডায়ামিটার লাগে, পাইপ ডায়ামিটার কম লাগে, আপনি নিচে দেখতে পাচ্ছেন যে ডায়ামিটার কম লাগে, ঠিক আছে, ম্যানহোল কম লাগবে, এবং এটাতে বেশি ডিসচার্জ করা যায়। তার মানে আমরা যদি এই সিফোনিক ড্রেনেজ সিস্টেমটা রুফের সাথে কানেক্ট করি, তাহলে সাস্টেনেবিলিটি কিন্তু ইকোনমিক প্লাস এনভায়রনমেন্টাল প্লাস সোশ্যাল। তার মানে হচ্ছে আমাদের যে প্রজেক্ট নেবো সেটা কিন্তু ইকোনমিক হতে হবে, তাহলে এটা সাস্টেনেবল হবে। তো যার কারণে আপনার সিফোনিক ড্রেনেজ সিস্টেম যেটা, এটা আমরা এটাতে যদি যাই তাহলে পাইপ কম লাগতেছে, প্লাস ডিসচার্জটা বেশি হচ্ছে, প্লাস ম্যানহোল প্লাস আদার ফ্যাসিলিটিসও কম লাগছে। তো আমরা যে প্রজেক্টে আছি, আমরা এই ইয়েতে আমরা এখানে যারা স্যানিটারি ইঞ্জিনিয়ার বা ইয়ে আছে, প্লাম্বিং এর সাথে আছে, তারা আরো এটা ভালো বলতে পারবে। তো এখানে যেটা দেখা যাচ্ছে যে একটা কম্পারিজন, কনভেনশনাল যে আমি একটু আগে বললাম যে আমরা যদি গ্র্যাভিটেশনাল কনভেনশনাল গাটার সিস্টেমে যাই তাহলে অনেকগুলি গাটার লাগতেছে বা পাইপ লাগতেছে, 1 2 3 4 অনেক, মোর দেন 10। আর যদি আমরা সিফোনিক সিস্টেমে যেটা আগে বললাম, সিফোনিক সিস্টেম ডায়ামিটার কম লাগে বা ডিসচার্জটা বেশি হয়, সেখানে 4টা ভলি হয়ে যাচ্ছে। তার মানে আমাদের কস্ট কমে যাচ্ছে ওই প্রজেক্টটা, এবং ডিসচার্জ বাড়তেছে। আচ্ছা, এখানে কিছু টেকনিক্যালি বলা আছে যে কনভেনশনাল যে সিস্টেমে সেটা ড্রেনেজে 24% হয়, যে এরিয়া তার 24% ইউজ হয়। আপনার নিচে দেখতে পাচ্ছেন যে ওয়াটারটা যখন ফ্লো হয় তখন সারফেস দিয়ে যাচ্ছে এটা ওয়াটারটা। আর সিফোনিক সিস্টেমে 100%, কারণ এখানে এয়ার থাকে না, এয়ার থাকে না। আপনি নিচে দেখতে পাচ্ছেন যে কোনো এয়ার ঢোকার কোনো ইয়ে নেই, সম্ভাবনা নেই। আর কনভেনশনাল সিস্টেমে এয়ার ভয়েড যেহেতু থাকে, সেখানে ওয়াটার সম্পূর্ণ থাকে না। তো সিফোনিক সিস্টেমে 100% ওয়াটার ক্যারি করতে পারে, ডিসচার্জ হয়, যার কারণে এটা ডিসচার্জটা বেশি হয় এবং কম পাইপে হয়ে যায়। আপনি নিচে যদি ব্লু কালারের ইয়াটা দেখেন, যে দেখা যাচ্ছে যে নো এয়ার and 100% ওয়াটার। আচ্ছা, এখানে লেফট সাইডে আবারও ছবি দেখা যাচ্ছে যে কনভেনশনাল সিস্টেমে আপনারা দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে, আর সিফোনিক সিস্টেমে হিউজ নাম্বার অফ ওয়াটার আমরা ইয়ে করতে পারি, সিফোনিক সিস্টেমে করতে পারি, ডিসচার্জ করতে পারি। এই ডিসচার্জ করার পরে আপনারা যদি রাইট সাইডে যান, যে রাইট সাইড টপের যে রুফ, যে ওয়াটারটা চলে আসতেছে একটা ছোট একটা প্রাইভেট, এটা কিন্তু প্রাইভেট বিল্ডিং, সেটা ছোট একটা ট্রিটমেন্ট ফ্যাসিলিটি আছে, সেখান থেকে ট্রিটমেন্ট করার পরে তারা ইরিগেশন ইউজ করতেছে। আচ্ছা, সাস্টেনেবিলিটি আরেকটা বলা হয় যে সাস্টেনেবল ড্রেনেজ সিস্টেম। তো সেখানে আপনার নিচে দুটো ছবি যদি দেখেন, যে আমরা যদি আর্টিফিশিয়াল কিছু ইয়ে করি, লেকের মতো করি, তাহলে কিন্তু বৃষ্টির পানিটা এখানে জমা। এখানে কিছু বলার সুযোগ আছে, বলবো কিছু? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। কনভেনশনাল এন্ড সিস্টেম, হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। আসলে কনভেনশনাল সিস্টেমে যেটা হচ্ছে, ওয়াটার হোল্ড আপটা উপরে হচ্ছে না, এটা নিচে হচ্ছে। আর যখনই যতটুকু বৃষ্টি হবে, দুই ক্ষেত্রে যতটুকু বৃষ্টি হবে ততটুকুই পানি পাবো, কিন্তু পাইপের সংখ্যা যেহেতু ভার্টিক্যালি নেমে আসছে, বেশি সংখ্যাই বেশি, এটা পুরোটা ভরে আসবে, অনেকটা ফাঁকা জায়গা থাকবে। তাতে করে কি হবে, ওয়াটার হেড ক্রিয়েট হবে না, হেড ক্রিয়েট না হলে ওর ভ্যালোসিটি হবে না। আর যেটা নাকি সাইফোনিক সিস্টেম, এটা ওয়াটার হোল্ড আপটা উপরে, একদম উপরে টপ লেভেলে পানিতে ভরে থাকবে। তো যেটা ভার্টিক্যাল পাইপটা নেমে আসবে, এটা পুরোটাই ভরা থাকবে, তখন একটা নিচের লেভেলে একটা ওয়াটার প্রেশার পাবো, আমরা হেড পাবো। তো ওইটা আমরা গ্র্যাভিটেশনাল একটা ফোর্স পাবো। ওই ফোর্সের কারণে আমরা এটাকে অনেক দূর পর্যন্ত নিয়ে যেতে পারবো। ফার্দার যে প্রসেস, ফিল্ট্রেশন প্রসেস, এর জন্য পাম্পিং কস্ট লাগবে না, এনার্জি সেভ হবে এখানে। এক্স্যাক্টলি। থ্যাংক ইউ ভেরি মাচ আপনার জন্য। আমি এটা খুব ইকোনমিক। আচ্ছা, এখন যেটা বললো যে ইয়েতে যে সাস্টেনেবল ড্রেনেজ সিস্টেম, আমরা যারা ইয়েতে করতে পারি, এই যে ছবি দেখতে পাচ্ছেন, যেটা যেমন আমাদের ধানমন্ডি লেক আছে, বা এই ধরনের আমরা ছোটখাটো যদি আমরা করতে পারি, এটা সরকারি হোক, আবার অনেক কমিউনিটি করতে পারে, বিভিন্ন বড় বড় ডেভেলপার্স তারা করতে পারে। এই ধরনের যদি আমরা ইয়ে করি, সাস্টেনেবল ড্রেনেজ সিস্টেম করি, তাহলে কিন্তু আমরা অনেক প্রবলেম থেকে বা ড্রেনেজ লগিং থেকে আমরা বেঁচে যাবো আর কি। তো এটার একটা ইয়ে করা হয়েছে, এটা একটা রিকমেন্ডেশন যে রেইন ওয়াটার সিস্টেমটাকে আমরা কিভাবে সাস্টেনেবল ড্রেনেজ সিস্টেমে
করতে পারি, ম্যানেজ করতে পারি। আচ্ছা, এই হচ্ছে আমাদের আজকের আলোচনা। তো আমি কনক্লুশন ড্র করতে চাই এটা আমি আবারও বলতেছি, সাস্টেনেবিলিটি কিন্তু শুধুমাত্র এটা আমাদের নলেজ শেয়ারিং না, এটা শুধুমাত্র আমাদের কেরিয়ার গ্রোথের জন্য না, এটা হচ্ছে যে আমাদের এক্সিস্টেন্সের জন্য। শুধু ওয়াটার না, এটা আরো সাস্টেনেবিলিটির যে ব্যাপক আইডিয়া। তো আজকে আমরা ওয়াটার নিয়ে আলোচনা করলাম, যে আমরা আমাদের এইখানে যেটা বলা হচ্ছে যে শিফট দ্য মাইন্ডসেট, আমরা আমাদের মাইন্ডসেটটাকে শিফট করি। আমরা শুধু সাস্টেনেবিলিটি কমপ্লায়েন্স করার জন্য আমরা সাস্টেনেবিলিটি ফলো করবো এটা না, এটা যাতে আমাদের কোর প্রিন্সিপাল হয়, এটা আমাদের পার্সোনাল লাইফে করতে পারি, পার্সোনাল বাড়িতে করতে পারি, অফিসে করতে পারি, অথবা যে প্রজেক্ট আছে সেটাও করতে পারি। আমরা যদি কেউ ডিজাইনে থাকি বা কনস্ট্রাকশনে থাকি, যেখানে থাকি না কেন, আমরা সাস্টেনেবিলিটি যে রিকোয়ারমেন্টটা আমরা ফুলফিল করি, শুধুমাত্র এটা আবার বলতেছি, শুধুমাত্র এটা আমাদের কেরিয়ারের জন্য না, এটা আমাদের মানে অস্তিত্বের সাথে সম্পর্কিত। তো এটাই যাতে আমরা এমন ভাবে আমরা যাতে ফলো করি, সেটা যাতে ফিউচার জেনারেশনের জন্য যাতে এটা লিগেসি হয়ে থাকে আর কি। তো এটাই আমার বক্তব্য। তো এখন অনেক ধন্যবাদ, আপনারা খুব মনোযোগ দিয়ে শোনার জন্য। কার যদি কোনো প্রশ্ন থাকে বা কার কোনো মতামত থাকে বলতে পারেন। সবাইকে অনেক ধন্যবাদ। জি, আসসালামু আলাইকুম। রাজু ভাই, আমি একটু বলতে চাই কয়েকটা পয়েন্ট নিয়ে, যদি সুযোগ হয়। জি, প্রথম দিক থেকে শুরু করি, যে আপনার যে প্লান্ট থেকে যে মিথেন তৈরি হয় বা কার্বন ইমিশনটা হয়, তো আমরা যে কার্বন ইমিশন করি, এটার সোর্স হচ্ছে কি আপনার ফসিল ফুয়েল মোস্টলি, সেখানে আপনার ন্যাচারাল গ্যাস আছে, আর একটা হচ্ছে প্লান্ট, যে গাছগুলো আছে গ্রিন উড, সেটাকে আমরা বার্ন করি। তো এগুলো বার্ন করার উদ্দেশ্য কি, যে আমাদের এনার্জি লাগবে, আমাদের বেঁচে থাকার জন্য আমরা বিভিন্ন প্রয়োজনে এনার্জি ব্যবহার করি, এটা ইন্ডাস্ট্রিয়াল হোক, হাউস হোক, যে কোনো কাজে। তো এনার্জির ফর্ম হচ্ছে আমাদের প্রধানত হচ্ছে হিট এনার্জিটা লাগে, সেটাকে আমরা কনভার্ট করে ইলেকট্রিক্যাল এনার্জি বা অন্যান্য ফর্মে নিয়ে যাই। তো প্লান্টের ক্ষেত্রে এটাকে অনেকটা ধরা হয় কার্বন নিউট্রাল। কারণ হচ্ছে যে গাছগুলো হচ্ছে এরা কিন্তু নেচার থেকে কার্বনটাকে ক্যাপচার করেই সে গ্রো করে। একটা প্লান্টের যদি দেখেন আর হাইড্রোকার্বন আছে, এটাকে কার্বন এবং হাইড্রোজেনের কম্বিনেশন। তো এটাকে যদি এই প্লান্টটা কিন্তু একটা বয়স আছে, তার একটা এজ আছে, তারপর সে মারা যাবে এবং সে পচে আবার সে মিথেন তৈরি করবে, আবার নেচারে ছেড়ে দেবে, আবার আরেকটা প্লান্ট হবে, সে আবার ওই মিথেনটাকে গ্রহণ করবে, এটা একটা সাইক্লিক চলতে থাকে। তো যেই গাছগুলো ম্যাচিউর, সেই গাছটাকে পুরো যদি আমরা এটা বার্ন করে যদি হিট এনার্জি নিয়ে নিই, তাহলে খুব একটা পরিবেশের ক্ষতি হয় না। প্রবলেমটা হয়ে গেছে যে আমরা প্লান্টটাকে কাটি, কিন্তু পরবর্তীতে সেটাকে প্লান্টের সঙ্গে যাচ্ছি, ওইটাকে আর ক্যাপচার করছি, যেটা ছেড়ে দিচ্ছি। তো এটা একটা ইস্যু। তো আমাদের এই কার্বন ইমিশন কমাতে গেলে আমাদেরকে বেশি নজর দিতে হবে হচ্ছে ফসিল ফুয়েল ব্যবহারটা কমাতে। ফসিল ফুয়েল ব্যবহার কমলেই, কারণ ফসিল ফুয়েলটা হচ্ছে এটা কোনো এক সময় প্রাকৃতিক ভাবে এই কার্বন গুলোকে ক্যাপচার করে মাটির তলে চলে গেছে, সেইটাকে আমরা আবার এটাকে ঘুরে নিয়ে উপরে উঠে বার্ন করে ছেড়ে দিচ্ছি। এইটাই আনব্যালেন্স ক্রিয়েট হচ্ছে মোস্টলি। ফসিল ফুয়েলের ব্যবহার কমাতে গেলে কোনো না কোনো ভাবে আমাদের এনার্জি তো লাগছেই, এনার্জি ডিমান্ড বেড়েই চলছে গ্লোবালি। তো সেখানে আমরা রিনিউয়েবল এনার্জি আছে, সেটা করে কমাতে পারছি, সেটা একটা সোর্স। আর একটা হচ্ছে যে আমাদের এনার্জি কনজাম্পশনটা কোথায় কোথায় কমানো যায়, সেটা আজকের একটা টপিক হচ্ছে যে ওয়াটার ম্যানেজমেন্ট। যে ওয়াটার ম্যানেজমেন্ট, আমার ওয়াটারের প্রয়োজনটা কমাতে পারি, তাহলে এর জন্য যে এটাকে ড্রাইভ করতে যে এনার্জি গুলো লাগে সেটাও কমে যাবে, সেখান থেকে আমার কাজ চলবে। ওয়াটার, এখানে আরেকটা টপিকস আপনি এখানে যেটা বলেছেন, এটা হচ্ছে যে কুলিং টাওয়ার ইভাপোরেশন 100% সেভিং। এটা আসলে সম্ভব না, কারণ হচ্ছে কুলিং টাওয়ার ইভাপোরেশন ওয়াটার হবে, ওইটার মাধ্যমেই হিটটাকে ট্রান্সফার করে অ্যাটমসফিয়ারে একটা কুলিং জোন। শুধু ইভাপোরেশন না, কুলিং টাওয়ারে আরেকটা ওয়াটার লস আছে, সেটা হচ্ছে ব্লো ডাউন।
আমরা যদি কন্টিনিউয়াসলি একটা ওয়াটারকে সাইকেলকে ঘোরাতে থাকি, তার মধ্যে যে মিনারেলস আছে সেটা কনসেন্ট্রেশন বাড়তে থাকে, বেড়ে বেড়ে একটা পর্যায়ে প্রেসিপিটেট করে, ওইটাকে আমরা স্কেলিং বলি। স্কেলিং হয়ে ওই হিট এক্সচেঞ্জার যে মেশিনগুলো ঠান্ডা করতে সেগুলো ব্লকেজ হয়ে যাবে, চলবে না। তো তার জন্য একটা পানি আমাদেরকে মেকআপ দিতে হয় এবং ব্লো ডাউন করতে হয়। তো এই ব্লো ডাউন সংখ্যাটা আমরা কমাতে পারি যদি আমরা প্রি ট্রিটমেন্ট করতে পারি। তাহলে ওয়াটার প্রি ট্রিটমেন্ট একটা পার্ট, ওটা যদি করা যায় তাহলে আমরা ব্লো ডাউনের পরিমাণটা কমাতে পারি, এখানে ওয়াটারের কনজাম্পশন কম। আরেকটা হচ্ছে আপনার এই একটা পয়েন্ট আমার মনে হয় এটা খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে মাল্টি স্টোরি যে বিল্ডিং গুলো, হাই রেস বিল্ডিং গুলো, এগুলা যদি পাম্পিং সিস্টেম দেখেন, এগুলা কিন্তু আগে আমার কনভেনশনালি কি করতাম, যে আমরা এখনো করি, আমার বাসাতে তাই আছে, 6 তলা বাসার উপরে আমরা একবারে পাম্পিং করে সব পানি তুলে রাখি ট্যাঙ্কির উপরে। এটা কিন্তু এন্টার এনার্জিটা উপরে তুলে নিয়ে গেলাম, আমার কিন্তু সব পানি কিন্তু 6 তলা লাগে না, আমার অনেক পানি লাগে নিচ তলায়, 2 তলায়, 3 তলায়। তো আমি যদি 2 তলা পর্যন্তই তুলতাম তাহলে আমার পাম্পিং কস্ট কিন্তু কমে যেত। আমি যদি 3 তলা পর্যন্ত তুলতাম তাহলে একটু বেশি লাগতো, তাও আমার কম লাগতো 6 তলা না থেকে। তো এটাকে বলে মাল্টি স্টেজ পাম্পিং। যেগুলো বড় বড় হোটেল তারা এগুলি ফলো করে। তারা কি করে, এই যে যে ডিসচার্জ লাইন, ওই লাইনের তলা দিয়ে তারা পাম্পিংটা অ্যাড করে। তাহলে কি হলো, যারা যে ডিসচার্জ করতেছে নিচতলায়, তার পানি কিন্তু পাম্প থেকে উপরে উঠবে না, এই পাম্প থেকে সরাসরি নিচতলা পর্যন্ত চলে যাবে, তাহলে তার এনার্জিটা কম হবে। আর যে 6 তলা ইউজ করছে, সে 6 তলায় পর্যন্ত তার জন্য যতটুকু পানি দরকার ততটুকুই উঠবে, সম্পূর্ণ 100% পানি 6 তলায় যাবে। তো এটা দিয়ে একটা এনার্জি বের করা যায়। আর সর্বোপরি যে ডিসকাশনটা আসছে সেটা জিরো ডিসচার্জের, এখানে একটা ইস্যু আছে। ইন্ডাস্ট্রিতে প্রচুর পানি ওয়েস্ট হয়, সেখানে জিরো ডিসচার্জ যদি অনেক ধরনের টেকনোলজি আছে, জিরো বলতে 100% তো জিরো হয় না, তবে অনেকটা রিকভারি করা যায়। এই রিকভার পানি আবার প্রসেসে ইউজ করা যায়। আবার কিছু কিছু পানি আছে 100% প্রসেসে ইউজ করা যাবে না, কারণ হাই মিনারেল কন্টেন্ট থাকে, সেটা হয়তো গার্ডেনিং এ, তারপরে হচ্ছে টয়লেট ফ্লাশ, সেগুলোতে ইউজ করা যায়। আর আরেকটা জিনিস আমরা দেখবেন যে আমরা যে ড্রিঙ্কিং ওয়াটারটা ইউজ করি বাসায়, এই যে আরো সিস্টেম থাকে, যেমন ক্যান্ট, তারপরে পিউরিট, এই ধরনের, এরা কিন্তু 50% পানি ওয়েস্ট করে। আপনি 1 গ্লাস পানি নিয়েছেন, ও কিন্তু একটু পরেই দেখবেন যে আরো পানি ড্রেন করতেছে, ওই 1 গ্লাস পানি সে ফেলে দিবে। এটা তার রিজেনারেশন বা ফিল্টারকে ক্লিন করার জন্য। তো আমরা অনেক সময় মনে করি যে আমি তো একটা ড্রিঙ্কিং ওয়াটার ফিল্টার আছে, আমি এখানে একটু ওয়েস্ট হলে কি অসুবিধা, এটা তো প্রায় অলমোস্ট ফ্রি। তো এটা আসলে ফ্রি না। আপনি একে তো আপনার মেনটেন্যান্স কস্ট বাড়তেছে, দ্বিতীয়ত হচ্ছে আপনি কিছু পানি ড্রেন হয়ে যাচ্ছে। তো ওই ড্রেনেজ পানিগুলো যদি বড় স্কেলে হয়, ইন্ডাস্ট্রিয়াল স্কেল বা বড় মাল্টি স্টোরেজ বিল্ডিং, তাদের যদি সেন্ট্রাল আরো সিস্টেম থাকে, তাহলে ওই ড্রেনেজ ওয়াটারটা কিন্তু গার্ডেনিং বা টয়লেট ফ্লাশ ইউজ করা যায়। এটা একটা হিউজ কোয়ান্টিটি অফ ওয়াটার, 50%। তো ধন্যবাদ, এটা আমার ইনপুটস। এরকম আরো অনেক কিছু থাকতে পারে। ধন্যবাদ মাজহার ভাই, আপনার অনেক সুন্দর বেশ কিছু ইনফরমেশন আপনাদেরকে সাথে শেয়ার করার জন্য। আমাদের অন্য যারা পার্টিসিপেন্ট আছেন, আমি রিকোয়েস্ট করব আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে প্লিজ আপনারা আপনাদের কোয়েশ্চেনগুলো রেজ করতে পারেন এই মুহূর্তে। আচ্ছা, আমি অত্যন্ত ধন্যবাদ জানাচ্ছি ইঞ্জিনিয়ার মাজহারুলকে বেশ কিছু ইনপুট দেওয়ার জন্য। এটি আর কি, আমাদের আসলে সাস্টেনেবিলিটি নিয়ে আসলে আরো বেশি আলোচনা করতে হবে, ব্রেন স্টর্মিং করতে হবে, এবং এটা কিভাবে ইমপ্লিমেন্টেশন করা যায়। এমন একটা হচ্ছে থিওরিটিক্যালি আমরা বললাম, এটা ইমপ্লিমেন্টেশন যাতে ম্যাক্সিমাম হয় সেটাও আমরা যদি এটা এক্সারসাইজ করি তাহলে এটা আমরা সাকসেস, আলটিমেটলি সাকসেস বেশি হবে। থ্যাংক ইউ। জি সরফরাজ ভাই, আপনি আপনার কোয়েশ্চেনটা করতে পারেন। আমি হয়তো খুব এটা এর সাথে সম্পৃক্ত কিনা জানি না, প্রশ্নটা যেহেতু কিছুটা আমি একটু শেষে আপনার যুক্ত হয়েছি। প্রশ্নটা হলো যে আমাদের যে রেইন ওয়াটার, এইটাকে আমরা সরাসরি আমরা পান করতে পারি কিনা, না এর প্রসিডিউরটা কি, এটা একটু আমার একটা জানা, কেউ যদি জানেন একটু শেয়ার করেন। না না, সরাসরি করা যাবে না, সরাসরি করা যাবে না। ইয়েতে আমি তো সেশনের শেষের দিকে আছে, সেটা কিছু ট্রিটমেন্ট করা যায়, ট্রিটমেন্টের ইয়েতে পরে এটা করা যেতে পারে।
তো নর্মালি এটা ইরিগেশনের জন্য আমরা অ্যাডভাইস করি। ইরিগেশনের জন্য স্টর্ম ওয়াটার, শুধু স্টর্ম ওয়াটার না, আমরা যে কিচেনে যে ওয়াটারটা ইউজ করি, ইভেন স্যানিটারি যে এই ওয়াটারটা ইউজ করি, সেটা একটা ট্রিটমেন্টের মাধ্যমে ওইটা ইরিগেশন ইউজ করা যায়। আচ্ছা, কি মেজর ভাই? জি, আসলে রেইন ওয়াটার হচ্ছে কমপ্লিটলি ডিমিনারেলাইজড ওয়াটার। এখানে কোনো মিনারেল থাকে না, কারণ হচ্ছে পানিটা সম্পূর্ণ ইভাপোরেট করেছে, সেইটা প্রেসিপিটেট করেছে রেনের মাধ্যমে। এখানে কোনো মিনারেলস কন্টেন্ট থাকে না। এটাকে আমরা অনেকটা বলি ডিএম ওয়াটার। ডিএম ওয়াটার ইজ হাইলি হাংরি ওয়াটার। এটা খাওয়া যাবে না, ধরা যাবে না, ঠিক আছে? ওখানে আমরা বৃষ্টি পানিতে ধরি, কিন্তু এগুলা কিন্তু আপনার স্কিনের ক্ষতি হয়। তো এইটা খাওয়া যাবে, এটাকে ওই যে রাজু ভাই যেটা বললো, ট্রিটমেন্ট করতে হবে। এখানে আপনার মিনারেল অ্যাড করতে হবে, মিনারেল অ্যাড করে খাওয়া যাবে। আর হচ্ছে আরেকটা জিনিস হচ্ছে, যেহেতু এটা রেইনফল হয় পরে একটা ছাদের উপরে, সেখানে ব্যাকটেরিয়াল গ্রোথ হতে পারে, অনেক কিছু হতে পারে। তো সেটাকে কিল করতে হবে একটা ইউভি দিয়ে ট্রিটমেন্ট করে। তারপর প্রথমে ফিল্ট্রেশন, কারণ কিছু ধুলাবালি সাসপেন্ডেড পার্টিকেল থাকবে, তারপরে ডিজলভ কিছু জিনিস থাকবে, সেটাকে ফিল্ট্রেশন করার পরে ইউভি ট্রিটমেন্ট করতে হবে এবং কিছু মিনারেল অ্যাড করতে হবে, তাহলে খাওয়া যাবে। জি, ধন্যবাদ। ধন্যবাদ মাজহার ভাই। রেজা ভাই, আমরা কি রেকর্ডিং বন্ধ করতে পারি? আপনার অনুষ্ঠান আজকের আমার হয় তেমন কোয়েশ্চেন আর নাই। আচ্ছা, ঠিক আছে এসকাদার ভাই, কারো যদি প্রশ্ন না থাকে তাহলে আমরা এখানে শেষ করতে পারি। তারপর আমরা ইনফর্মাল যদি ইনফর্মাল আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ। তো আজকে আমরা আমাদের ওয়েবিনার সেশন এখানে শেষ করছি। আমরা যারা আপনারা আছেন, যদি ইনফর্মাল কোনো ডিসকাশন করতে চান, আপনারা আমাদের সাথে অবশ্যই থাকবেন, এবং আমি আশা করি আপনারা আমাদের সামনের যে ওয়েবিনারগুলো আছে ওগুলোতে অবশ্যই যুক্ত হবেন। আমরা আরো ভালো, আজকের টপিকটা অবশ্যই ইন্টারেস্টিং, এবং আরো কিছু ইন্টারেস্টিং টপিক নিয়ে আপনার সামনে আমরা হাজির হব। অনেক ধন্যবাদ। আজকে